ঠিক আছে। আমরা এর আগের ক্লাসে এই নিয়ে একটু ডিসকাস করেছিলাম না, গ্রুপ স্টাডি করেছিলাম, একটা পিক্টোরিয়াল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ক্লাস শুরু হয়ে গেলে আর সালাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, জয়েন সমস্যা করবা। নাই, একটু লেট হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ তো হ্যাঁ সেজন্য সরি হ্যাঁ, স্যার। জয়েন করে আরই করবা না, তাহলে অন্য সবার কি হবে। কিছু কিছু সময় সালাম দেওয়ার নিষেধ, ঠিক আছে? সালামের ভিতরে অনেক বরকত আছে, বুঝছো? সালাম হলো সুন্নত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। তার মানে তুমি যদি সালাম দাও, তার মানে আমাকে বাধ্য হয়ে কি করতে হবে? সালামের আনসার দিতে হবে, ওয়াজিব পালন ওয়াজিব করতে হবে, উত্তর দিতেই হবে, না হলে আমার কি হবে? গুনাহ হবে স্যার। গুনাহ হবে। কিন্তু যেমন ধরো, তোমাকে এটা আবার বুঝতে হবে আমাকে গুনার ভাগীদার বানাবা কিনা। ধরো আমি কিছু কিছু সময় ধরো নামাজ পড়তেছি, এই সময় এসে তুমি সালাম দিলা, ঠিক আছে? তাহলে কি এই সময় তো উত্তর দেওয়া যাবে না, ঠিক আছে? তারপরে ধরো খাওয়ার সময় নাকি উত্তর দেওয়া যায় না। সেম এরকম যখন ক্লাস শুরু হয়ে যায়, ক্লাসটা হচ্ছে একজন মৌলিক দায়িত্ব একজন টিচারের। এটা আসলে ছেড়ে অন্য কোনো দিকে আসলে মন দেওয়া ঠিক না। তারপরে যদি আমরা এটা পারি না, ফোন আসলে ফোন ধরার আগে এটা করার আগে সালাম আসলে সালামের উত্তর দিতে হয়, ঠিক আছে? এই জন্য সালাম এটা হলো সৌহার্দ্য বৃদ্ধি করে আমাদের মধ্যে। কিন্তু এটাকে যদি অ্যাভয়েড করি, নিজের কাছেও খারাপ লাগবে। তাহলে আমরা যে ক্লাসে জয়েন দেওয়ার পরে স্যারদের ওই যে সালাম দিতে একটু অভ্যাস হয়ে গেছে। এটাই বুঝতে পেরেছি। তো এটা খারাপ গুণ না, তো এটা ভালো গুণ। এই জন্য ভালো, বেশি ভালো আবার ভালো না, এটাই হলো প্রবলেম হয়ে গেছে, বুঝছো? জি স্যার। স্যার হ্যাঁ অনেকে তো কথার মাঝখানে সালাম দিয়ে বসে, স্যার ক্লাস নিতেছি খুব হ্যাঁ, কন্টিনিউয়াস, এটা এটা মাঝখানে এটা বসে আমরা আছে। একটু করে ফেলবো যে প্রথমে যখন আমরা ইন্ট্রোডাক্টরি ডিসকাস করি, তখন একজন এবং ক্লাসের পক্ষ থেকে একজন সালাম দিলেই হয়, বুঝছো? তোমরা তো একটা কমিউনিটি, একজন সালাম দিলেই হলো। বা আমি সবচেয়ে ভালো হলো তোমরা কেউই সালাম দিও না, আমি সালাম দেবো, বুঝছো? আমি সালাম দেবো, তোমরা সবাই উত্তর দেবো, তাহলে সহজ হবে, ঠিক আছে? একটা সালাম যাবে আর একসাথে সবাই উত্তর দিয়ে দিলাম, তাহলে সোয়াবটা আমার একটু বেশি হবে, আমাদের একটু কম হলো, ঠিক আছে? হ্যাঁ ভালো ছিল এটা। হ্যাঁ, এটা এটা ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু যাই, ভিতরে ঢুকি। শেষের দিকে, বুঝছো? তোমরা আর কেউ সালাম দিবা না আমাকে, আমি সালাম দিয়ে শেষ করে দেবো তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, দারুল্লাহ স্যার এখানে রুলস দিয়ে দিচ্ছেন, নিয়ম দিয়ে দিচ্ছেন, সালাম। না স্যার, ঠিক আছে স্যার, রুলস এর কিছু নেই স্যার। ঠিক আছে, এটা আমি সিস্টেমেটিক বললাম, দেখবে এটা ভেবে দেখো, এটা করলে সবচেয়ে সহজ হয়, ভালো হয়। তাহলে আমরা আবার একটু ব্যাকে যাই, যে এইটা আমরা একটা মিথোলজিক্যাল আসলে ডেসক্রিপশন, পিক্টোরিয়াল। এর ভিতর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে নাই, বাট একটা ছবির মধ্য দিয়ে সেই সিনারিওটাকে কি করা, রূপক অর্থে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। তোমরা খুব চমৎকার বিশ্লেষণ করেছিলে একটা গ্রুপ থেকে। সেখান থেকে আমরা আসলে যে চিত্রটা দেখতে পাই, যে এক্সিস্টিং যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে ডোমেইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রসেস যেখানে চলছে, সেখানে ল্যাক্সটা কোথায় আছে, গ্যাপটা কোথায় আছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আসলে এই সাবজেক্টের মূল লক্ষ্য বা অবজেক্টিভ যদি বলি, সেটা হলো এই গ্যাপটাকে আমাদের এখন কি করতে হবে, ফিল আপ করতে হবে। সেটা নির্দিষ্ট কি আছে, কোনো ওয়ে আছে, সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে, সেগুলোর মধ্য দিয়ে আমরা কি করবো, যদি যেতে পারি, তাহলে আমরা এই গ্যাপটাকে কি করতে পারবো, মিনিমাইজ করতে পারবো। এইখানে এই কোর্সের ক্ষেত্রে মেইনলি যদি বলি, যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কোর্স, তার বেসিক যে ক্রাইটেরিয়া বা একটা কোশ্চেন থাকে, দেখো প্রত্যেকটা রিসার্চের আগে, যিনি রিসার্চার বা প্রত্যেকটা কাজের আগে, রিসার্চ বলতে একটা কাজই বললাম, প্রত্যেকটা কাজের আগে যিনি আসলে কাজে নামে, তাকে একটা কোশ্চেন, মনের ভিতরে একটা কোশ্চেন থেকেই তো কি আসে, সেই কাজটা করার সাথে তাগিদ বোধ করে, তাই না? যেমন ধরো আজকে ক্লাসে তোমার অ্যাটেন্ড করতে হবে, এইটার ভিতরে তোমাকে আগে কি করছে, কয়টার সময় অ্যাটেন্ড করতে হবে? ও 11:30টায় আমার ক্লাস। কোনো না কোনো ভাবে তোমার মধ্যে আগে কি হয়েছে, একটা কোশ্চেনের উদয় হয়েছে, কয়টায় যেন ক্লাস, 11:30টায় ক্লাস। ঠিক সেই টাইমে এসে তুমি কি করছো, ক্লাসে জয়েন করছো। বা একটু লেট হলেও ভিতরে একটা তাড়া বোধ করছো যে আমাকে মেন্টালি সেট আপ হয়ে যায় স্যার। মেন্টালি সেটা। ঘুম থেকে উঠলে 8টার দিকেও দেখি 11টা বাজছে কিনা, হ্যাঁ 9টা হ্যাঁ বাজে হ্যাঁ, দেখি। তার মানে এই যে কোশ্চেন, মানুষের এই কোশ্চেনটা যদি না থাকে, তাহলে ভিতরে যদি এই জিজ্ঞাসাটা যদি না থাকে, তাহলে তার কোনো কাজের প্রতি কি থাকে না, এরকম
ডেডিকেশন থাকে না এবং সে কাজটা এলোমেলো হয়ে যায়, অর্গানাইজড হয়ে থাকে না। আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বেসিক যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হলো হাউ টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার। তার আগে আমরা যদি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বেসিক ডেফিনিশন এখানে বলছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ। একটু আগেই বলছিলাম যে প্রবলেমটা আমরা দেখলাম যে আগের যে ফিগার থেকে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন থেকে, ওখানে কিছু গ্যাপ ছিল, সেগুলো ফিল আপ করার জন্য আমাকে কি করতে হবে, একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যেতে হবে। এই সফটওয়্যারটা যদি আমরা একটা ডেভেলপ করি যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে দিয়ে, এই সিস্টেমেটিক অ্যাপ্রোচটাকে আমরা বলছি হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তার মানে একটা নির্দিষ্ট স্ট্রাকচারড ওয়েতে আমাকে আগাতে হবে একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, সেটা ডিপ্লয়মেন্ট করতে হবে, অপারেশনের জন্য, মেইনটেনেন্স, আমার কোনোটাই তুমি হুটহাট করতে পারো না। সবগুলোর নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, একটা সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ আছে। সেই অ্যাপ্রোচটাকে ফলো করে যদি আমরা কি করি, সবগুলো কাজ করি, তাহলে আমরা সেটাকে বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর টার্গেট কি থাকবে, কোশ্চেনটা কি থাকবে, কিভাবে আমরা প্রফেশনাল সফটওয়্যার মানে ইন্ডাস্ট্রিতে যে সফটওয়্যারটা তৈরি হয় সেই সফটওয়্যারে কি কি প্রপার্টিজ থাকে, সেই সফটওয়্যার তৈরি করতে হলে আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা হলো আমাদের সেই কোশ্চেনটা থাকবে। তাহলে আমরা যে কন্টেন্ট করি, যেভাবে আমরা ক্লাসটা সামনের দিকে আমরা আগাই না কেন, তাহলে মনের ভিতরে কোশ্চেনটা যদি থাকে, তাহলে এনিহাও আমাকে ওই দিকে কি করবে, ড্রাইভ করবে। যেন অবজেক্টিভ গোল ছাড়া কোনো কাজ করা যায় না। তাহলে আমাদের এই কোর্সের এরকম একটা মেইন কোশ্চেন, রিসার্চ কোশ্চেন হিসেবে সবসময় মনের মধ্যে এটা রাখতে হবে, কিভাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার তৈরি করতে পারবো। যদি আমরা বলি মেইন অবজেক্টিভ, আসলে মেইন অবজেক্টিভ ওইটা কি, ওই কোশ্চেনের আসলে সলভ করা না, যে গিভ অ্যান আইডিয়া হাউ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার গেটস ডেভেলপড। এটা হলো মেইন অবজেক্টিভ হিসেবে এই কোশ্চেন থেকে আমরা নিয়ে আসবো। আর এট দ্য এন্ড যেটা আমরা তিনটা আউটকাম আমরা কোর্স আউটলাইনে দেখিয়েছিলাম, তিনটা আউটকামকে যদি একসাথে করা হয়, তাহলে আমরা বলতে পারি যে একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার ছোট আকারেও হোক, সেই সফটওয়্যারটা তৈরি করতে একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের দরকার হয়। তার মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে সেখানে টিম থাকবে, সেখানে একটা প্ল্যান থাকবে, সেখানে তোমার এক্সিকিউট করা একটা প্রসিডিউর থাকবে। এই টোটাল গুলোকে একসাথে হ্যান্ডেল করে একটা ছোট আকারের প্রজেক্ট হলেও আমরা কি করতে পারবো, তৈরি করার মতো যে অ্যাবিলিটি, সেটা আমরা অ্যাচিভ করব এই কোর্স শেষে। আর বাদ বাকি যেগুলা প্রজেক্ট, লেকচার, এগুলো আমরা কাজের সাথে সাথে কিভাবে করব সেগুলো আলোচনা করব। এইখানে একটা সার্ভে ফর্ম দেখছো তোমরা, এটা তোমরা এখান থেকে নিয়ে নিও, এই স্লাইড তোমাদের দেওয়া আছে কন্টেন্ট নিয়ে, আমি একটা ড্রাইভের লিংক দিয়ে দেবো, সেই লিংকে তোমরা শুধু এই পেজটা, ঠিক আছে, এই পেজটা ফিল আপ করে একটু জমা দিয়ে দিবা ড্রাইভের লিংকে। ফিল আপে কি বলছে আমি একটু সহজ করে দিই, এটা আমি সব ক্লাসেই করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ফিল আপ করা শেষ। গুড, ঠিক আছে। এটা একটা লিংক দিয়ে দেবো, লিংক দেইনি এখনো, লিংক দিলে ওই লিংকে তোমরা টার্ন ইন করে দিবা। এটা আমি জাস্ট আমার জন্য আমি এটা রাখি, এটা তোমাদের আসলে পরীক্ষা না, এটা পরীক্ষা হিসেবে নিও না, এটা অনেস্টলি তোমরা একটু নিজেকে, নিজের কাছে একটা সেলফ কোশ্চেন, ঠিক আছে, নিজেকে নিজে কোশ্চেন করবা, কোশ্চেন করে যে আমি আসলে কোন স্টেজে আছি এখন। এখানে কিছু ক্রাইটেরিয়া আমি দিয়েছি যেটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড, যে এই কোয়ালিটি গুলো আসলে আমাদের থাকা দরকার। তাহলে কোন স্টেজ এখন আছি আপনার, যখন আমরা ইয়াতে যাব, গ্রাজুয়েশন, যখন আমরা ক্যারিয়ারে যখন যাব, যদি কেউ এই ফিল্ডে আমরা ঢুকি, তাহলে অন্তত দেখতে পাবো যে আমরা এই স্টেজে ছিলাম, আমরা পরবর্তীতে এখানে এখন এই স্টেজে আমি আছি। বারবার নিজেকে কি করা যায়, ইভালুয়েট করা যায়। এখানে তোমাদের নাম, অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো দিবা। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তুমি কয় বছর আছে কম্পিউটার সায়েন্সের করছো, তুমি থার্ড ইয়ার হলে 3 বছর, সেকেন্ড ইয়ার হলে 2 বছর, ফোর্থ ইয়ার হলে হয়তো 3.5 বছর বা 3 বছর এরকম কমপ্লিট করছো, সেই টাইমটা এখানে দিবা। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওইখানে তোমার কোন প্রোগ্রামিংটা আসলে বেশি করেছো, মেজর, সেটাকে এখানে তো উল্লেখ করে দিতে পারো। আর এখানে পোর, দেখো এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত। এখানে 1 এ বলছিল পোর মানে হলো হয়তো সির, হয়তো তার সাথে পরিচয়, যেহেতু আমরা ফার্স্ট ইয়ারে এটা পড়ে আসছি আমরা জানি, কিন্তু সি দিয়ে তেমন কোনো প্রবলেম আমি আসলে এখনো সলভ করতে পারি না। ফোর স্টেজে হয়তো তার নিয়ম কানুন কিছুটা জানি, সিনট্যাক্স হয়তো জানি, কিওয়ার্ড সম্পর্কে জানি, কিন্তু কোনো প্রবলেম আসলে ওইভাবে সলভ করতে পারি না।
তাহলে পোর হিসাবে পাসেবল এরকম আমরা ধরতে পারি। তোমার ধরো হয়তো ছোটখাটো কিছু প্রবলেম সলভ করতে পারি, কিন্তু কমপ্লেক্স প্রবলেম আসলে আর পারি না। 3 হচ্ছে মোটামুটি কমপ্লেক্স আমরা করতে পারি। 4 যদি আসে স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে হলো যে কোনো কমপ্লেক্স তো আছে, যে কোনো টাইপের প্রবলেম আসলে আমরা কি করতে পারি মোটামুটি সি দিয়ে ক্যাপাবল। আর 5 হলে একেবারে এক্সেপশনাল। এক্সেপশনাল মানে হচ্ছে তোমার একেবারেই যত ধরনের সিনট্যাক্স আছে, রুলস আছে, ইফিশিয়েন্ট ওয়ে আছে, একদম একই প্রবলেম একজন সলভ করছে, তার হয়তো 500 লাইন হয়েছে, একই প্রবলেম আরেকজন সলভ করছে, তার 100 লাইনে করে ফেলতে পারছে। তার মানে টুলস, টেকনিক, যে মেথড গুলো তার জানা আছে, সেগুলো সব ধরনের সে কি করতে পারে, অ্যাপ্লাই করে সেটা যেমন পারফরমেন্সও ঠিক থাকবে, অ্যাকুরেসি ঠিক থাকবে, প্লাস কম্পিটিশনাল কস্ট যদি বলি, অ্যালগোরিদমিক, যারা অ্যালগোরিদম পড়ছো সেই অ্যালগোরিদমের ভাষায় যে ফাস্ট এক্সিকিউশন যাতে হয় সেটাও যেন আমরা খেয়াল রাখতে পারি। এই টাইপের সব ক্রাইটেরিয়া মেইনটেইন করে যদি আমি মানে স্যার কমপ্লেক্সিটি মাথায় রেখে হ্যাঁ করা, এগুলো আমরা বলছি এক্সেপশনাল। তার মানে একজন গুড কোয়ালিটি সফটওয়্যার আসলে সি দিয়ে তৈরি করতে পারি। তাহলে এটা সির ক্ষেত্রে, এরকম জাভার ক্ষেত্রে, ডেটাবেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপর ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, লার্জ সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তারপর সফটওয়্যার টুলস যেগুলো আছে, কত ধরনের টুলস আমি ব্যবহার করতে পারি, যে কোনো নতুন টুলস আসলে সেটাকে আমি পারি কিনা অ্যাডপ্ট করতে, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমার কোনো ইয়ে আছে কিনা, এক্সপিরিয়েন্স বা আইডিয়া আছে কিনা, টেস্টিং স্কিল, এগুলো থাকার কথা না যেহেতু, যদি থাকে না এগুলো পড়ে আসবে। তার মানে এইগুলো আমরা আসলে এই সাবজেক্ট থেকে অ্যাচিভ করবো। টেস্টিং স্কিল এখান থেকে করবো, প্রজেক্ট ম্যানেজমেন্ট এখান থেকে করবো, সফটওয়্যার টুলস আগের আছে, এখন আরো নতুন করে আসতে পারে, লার্জ সফটওয়্যার ডিজাইন আগের হয়তো নাই থাকতে পারে একেবারে, কিন্তু এই সফটওয়্যার এই কোর্সটা শেষে আমরা কি করতে পারবো, এইটার ডিজাইন কিভাবে করতে হয় সেটা অন্তত আমরা জানবো। এই টাইপের কিছু জিনিস, যেমন ডকুমেন্টেশন রাইটিং, এটা আগে হয়তো ছিল না, এখন এই কোর্স শেষে আমরা এটা কি করবো, অ্যাচিভ করতে পারবো। তার মানে এখন হয়তো 1 লেভেল বা 2 লেভেলে কারো আছে, তাহলে ডকুমেন্টেশন এন্ড রাইট এটা স্যার কি? এটা ডকুমেন্টেশন রাইটিং মানে যে কোনো সফটওয়্যারের ডকুমেন্টেশন, যেমন আমরা ধরো প্রফেশনাল সফটওয়্যার যদি বল, একটা ইউজার ম্যানুয়াল থাকে দেখবা, স্যার রিপোর্ট টাইপের নাকি? হ্যাঁ রিপোর্ট টাইপের ইউজার ম্যানুয়ালটা। মানে সফটওয়্যার বানানোর আগে সফটওয়্যার মতো একটা মোবাইল যখন কিনলা, কথার কথা, একটা মোবাইলের সাথে ওখানে একটা ইউজার ম্যানুয়াল থাকে। ম্যানুয়াল দেওয়া থাকে। তার মানে ওই সফটওয়্যারটা বা ওই প্রোডাক্টটা তুমি কিভাবে ব্যবহার করবা, টেকনিক্যাল কি কি ব্যারিয়ার গুলো ওখানে আছে, কিভাবে সেটা ফাংশনালিটি কিভাবে কাজ করে, ঠিক আছে, ইনপুট কিভাবে নেয়, আউটপুট কিভাবে আসে, বিভিন্ন ধরনের গাইডলাইন ওখানে দেওয়া থাকে। এখানেও দুই ধরনের ডকুমেন্টেশন আমরা করে থাকি। প্রপার গাইডলাইন থাকে। হ্যাঁ, টেকনিক্যাল একটা সফটওয়্যারকে তৈরি করলে হবে না, সেই সফটওয়্যারটা ইউজার কিভাবে ব্যবহার করবে তার একটা গাইডলাইন তোমাকে দিয়ে দিতে হবে। যত কমপ্লেক্স হবে তত বেশি ডকুমেন্টেশন কি হতে হবে, কমপ্লেক্স সফটওয়্যারের ডকুমেন্টেশন তত ইজি হতে হবে, ঠিক আছে। পিক্টোরিয়াল অনেক সময় স্টেপ বাই স্টেপ দিয়ে আমরা দেখাই দিই, এইভাবে খুলতে হয়, এইভাবে আটকাইতে হয়, এইভাবে চার্জার লাগাইতে হয়। সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন স্ন্যাপশট নিয়ে নিয়ে তোমাকে কি করতে হবে, দেখাতে হবে, এখানে ইনপুট দিলে এই আউটপুট আসবে, এইখানে এই মেনুতে ক্লিক করলে এইটা আসবে। এগুলোকে আমরা বলছি বিভিন্ন টাইপের ডকুমেন্টেশন। এটা ডকুমেন্টেশন দুই ধরনের হয়, এটা ইউজারের জন্য হয়, আবার কিছু কিছু জায়গায় আমরা ডকুমেন্টেশন করতে পারি হলো এর জন্য, শুধুমাত্র প্রোগ্রামিং যে টিম, তার মানে একটা ডিজাইন আমি করে দিলাম, ওই ডিজাইনটা যখন ডেভেলপ করা হবে ডিজাইনের সব ডকুমেন্টেশন থাকতে হবে, যে আরেকজন যখন ডিজাইন করবে সেজন্য বুঝতে পারে আমাকে কি কি করতে হবে। বা টিম থেকে টেস্টিং স্কিলটা কি স্যার? টেস্টিং স্কিল সফটওয়্যার তৈরি করার পরে সেটা টেস্ট করে দেখতে হবে যে সব পারফরম্যান্স বা ফাংশনালিটি ঠিক আছে কিনা। টেস্টিং আমরা একটা চ্যাপ্টারই আছে, ওই চ্যাপ্টার আমরা ডিটেইলস দেখবো। আমি সেজন্যই বলছি এখন আসলে এটা জানার দরকার নাই, তুমি যে স্টেজে আছো, ঠিক আছে, সেই স্টেজে থেকে তুমি যারা টেস্টিং স্কিল জানোই না, তার মানে এটা পোর, এখানে মার্কিং করবা, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট তোমার জানাই নাই, শব্দই শুনিনি, তাহলে পোর, ঠিক আছে। যদি একটা আইডিয়া থাকে তাহলে আমি যদি ডিসকাস করে দেই, তাহলে মোটামুটি তোমরা কি করবা, পোর ছাড়াই কিন্তু পাশে বলে চলে আসবা। কিন্তু এটা আমরা চাচ্ছি যে কোর্সের শেষে তোমরা এইখান থেকে কোথায় আবার আসো, সেটা আরেকবার একবার একটু কি করবা, জাস্টিফাই করবা। এগুলো সব আমরা ডিসকাস করব ক্লাসে। স্যার কোর্সের শেষে আবার দিবেন, মানে এটা দেওয়া থাকবে জমা? হ্যাঁ 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 স্যার এবার বুঝছি, বুঝতে পারছো? স্যার বুঝছি। প্রথমে একবার দেওয়া লাগবে আর লাস্টে হ্যাঁ হ্যাঁ, এটা আসলে পরীক্ষার হিসেবে জাস্ট তুমি তোমাকে যাচাই করবে, আমিও একটু দেখব যে আমার স্টুডেন্ট মানে নিজে নিজে বুঝতে পারবে যে আমাদের এই স্কিলটা কোথা থেকে কোথায় এখন আসছে। কোন স্টেজে জি স্যার, আসছে, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। স্যার ওই যে লাস্টের তিনটা একটু কনফিউজিং, যে কি রে এগুলা তো করিই নাই কখনো। ওই তো, তার মানে ওটা পরে রেখে দেবা, ঠিক আছে, স্যার এবার বুঝলাম, এবার বুঝছি। ঠিক আছে, পরে দিয়ে দিবা। আমরা এগুলো ডিসকাস করব, এটা জানবো, জানার পরে আবার তখন দেখবো তখন যে না
টেস্টিং স্কিল আমি এখন 5 আসছি বা 4 এ আসছি 3 তে আসছি, ঠিক আছে? জি তোমার স্যার, নিজের কাছে তখন তুমি নিজে বুঝতে পারবে। জি স্যার, আপনার এটা বুঝছি এবার। গুড। তাহলে এটা একটা কাজ। দেন আমরা আসবো হলো কন্টেন্ট। এই চ্যাপ্টারের ক্ষেত্রে হলো মেইনলি 3টা টপিকস এর উপর আমরা আলোচনা করব। একটা প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, যে বিভিন্ন ধরনের বেসিক যে ডেফিনেশন গুলো আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, সেইগুলো আমরা কি করব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি, কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্থক্য কি, তারপরে তোমার স্টুডেন্টস ডেভেলপ যে সফটওয়্যার সেগুলোর সাথে তোমার ইন্ডাস্ট্রির সফটওয়্যারের পার্থক্য কি সেগুলো দেখবো। সফটওয়্যারের ডেফিনেশন কি, মানে বেসিক যেগুলো আছে সেগুলো এই টপিকস এর মধ্যে দেখবো। তারপর আরেকটা দেখবো হলো আমরা যে ইথিক্যাল ইস্যু। ইথিক্যাল ইস্যুটা এরকম, যেমন ধরো কিছু কিছু জায়গায় মানুষ ধরো নৈতিক যেটা কাজ, এই কাজটা অপরাধ আর এই কাজটা করলে কি হবে, অপরাধ না, এটা মানুষ কিভাবে শেখে? সমাজ থেকে, বিভিন্ন মূল্যবোধ থেকে, তাই না? তার উপর বেস করে কিছু রাষ্ট্রীয় কি হয়, আইন থাকে, রুলস থাকে। যেমন ধরো তুমি চুরি করতে পারবে না, চুরি করলে তোমার কি হবে, সাজা হবে। তুমি কাউকে মার্ডার করতে পারবে না, খুন করতে পারবে না, খুন করলে তোমার কি হবে, সাজা হবে। সেটা মৃত্যুদণ্ড আসতে পারে, জেল আসতে পারে, যে প্রচলিত আইন এটা আসবে। তাহলে একটা মানুষ তার ক্রোধ বা রাগ হলেই এখন সে কি করতে পারে না, হুট করে আরেকজনকে খুন করতে পারে না। যদি এই আইনটা না থাকতো তাহলে কি হতো বলতো? যার যেটা ইচ্ছা সে সেটা করে যার ফেলতে পারে। যেটা ইচ্ছা সেটাই একজনকে খুন করার ইচ্ছে খুন করে ফেলতো, নাকি রাগ হলো খুন করে ফেলতো, যা। তাহলে প্রচলিত আইন দ্বারা তাকে কি করছে, অপরাধ থেকে বিরত রাখছে। বিরত রাখছে। বিরত রাখছে। তারপরেও মানুষ কি করছে, অপরাধ করেছে। অপরাধ করে স্যার। করছে। তার মানে এই অপরাধের এই প্রবণতাটা মানুষের কি আছে, ভিতরে আছে। মানে এটা ভয় দেখিয়ে আইন দিয়েও তাকে কি করতে পারছে না, কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল করতে পারছে না। আর আইন না থাকলে তো কথাই ছিল না, তাই না? জি স্যার। এখন এটা একটা দিক। তার মানে ইথিক্যাল ইস্যু যেটা আমরা বলছি, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও, টেকনোলজি এটা দিয়েও বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে। বিভিন্ন ধরনের সবচেয়ে বড় যদি ক্রাইম বলো, সবচেয়ে বড় জালিয়াতি, ধরো চুরির ক্ষেত্রে সবচেয়ে বড় চুরি তুমি কি দিয়ে করতে পারো? হ্যাঁ, টেকনিক্যাল জিনিস। অনলাইন। তার মানে যে ওই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে টাকা যে চুরি হয়েছিল কি দিয়ে করছিল বলো? হ্যাঁ ইন্টারনেট দিয়ে স্যার। তার মানে তোমার সাবজেক্টের নলেজ, একদম। জি স্যার। জি স্যার। প্রচলিত আইন আছে, সবকিছু আছে, তারপরে কি সেটাকে শেখাইতে পারছে চুরি? পারেনি। না স্যার। তার মানে বড় চোর কিন্তু এখান থেকে আসতে পারে, বড় খুনি এখান থেকে আসতে পারে, তাই না? ধরো একটা ইন্টেলিজেন্ট একটা কি বানায় দিলা, একটা মিসাইল বানায় দিলা, একজনকে টার্গেট দিলা, একটা দেশকে টার্গেট দিলা, কে করবে? আমরাই করব। তার মানে স্যার এটা ভাইরাসও বানানো যায়। সবচেয়ে বড় যদি ক্রাইম বলো সেটাও তোমার হাতে, আবার সবচেয়ে বড় যদি কোনো সার্ভিস বলো, সেবা বলো, সেটাও আসলে তোমার হাতে, ঠিক আছে? তার মানে আমি মানুষের আসলে টেকনোলজি বা সায়েন্সের কাজ হলো মানুষ যাতে বেটার লাইফ লিড করতে পারে, হিউম্যান মানুষ সমাজ যাতে কি করতে পারে, উন্নততর জীবন যাপন করতে পারে। এই জন্যই তো সায়েন্সের কাছে আমরা এত ঋণী, এবং এটা নিয়ে যারা কাজ করে তারাই আসলে গ্রেট মানুষ পৃথিবীতে, আমি এটা মনে করি, ঠিক আছে? তার যতটুকু কন্ট্রিবিউশন, ছোট্ট একটা কন্ট্রিবিউশনই তার উপর বেস করে পৃথিবীতে অনেক বড় কি আসতে পারে, কল্যাণ নিয়ে আসতে পারে। কিন্তু একই কথাই ধরো একটা বন্দুক, একটা রাইফেল বা একটা পিস্তল, পিস্তল তো একটা কি আবিষ্কার, একটা উইপেন, একটা টুলস, তাই না? কিন্তু এই পিস্তলটাই ধরো যদি তোমার লাইসেন্সহীন একটা লোক যে আসলে অপব্যবহার করবে তার হাতে যদি থাকে, তাহলে তাকে আমরা কি বলছি বলো? ক্রিমিনাল। তাকে বলছি সন্ত্রাসী। আবার এই একই পিস্তল যদি তোমার একজন আর্মির মেজরের কাছে আছে বা একটা পুলিশের কাছে আছে, তখন তাকে আমরা কি বলছি? প্রোটেক্টর। প্রোটেক্টর মানে সে হলো রেসপন্সিবল পারসন, তার কাছে আমরা নিরাপত্তা বোধ করছি, কি বলো? তার মানে উইপেনের কোনো দোষ নেই, তাই না? ইউজারের উপর কোথায়? ইউজারের উপর। তার মানে সায়েন্সকে আমরা অনেক সময় কি করি, অভিশাপ মনে করি, বাট এটা সায়েন্সের অভিশাপ না। অভিশাপটা কোথায় তাইলে? ইউজারের উপর। কার হাতে আছে আসলে, সেই মানুষটার কোন ফিলোসফি, তার দর্শন কি, তার চাওয়া কি,
এটার উপর ডিপেন্ড করে। এই জন্য টেকনোলজিক্যাল এই সাইডে ইথিক্যাল ইস্যুটা ইম্পর্টেন্ট। এই জন্য আইন দ্বারাও আমরা দেখছি যে কি করা যায় না, সবকিছু প্রোটেক্ট করা যাচ্ছে না। অতএব ভিতর থেকে তার যদি ন্যায় বোধ, বিবেক বোধ যদি না আসে, ইথিক্যাল বোধ যদি তার নিজের যদি তৈরি না হয়, তাহলে এটা তাকে আসলে আইন দ্বারা কন্ট্রোল করা সম্ভব না একেবারে। তারপর আমরা আইন রাখছি যতটুকু কি করা যায়, কারণ সবাইকে তো ইথিক্যাল বোধ কি করা যায়, জাগ্রত করা যায় না। এই জন্য আমরা যে কোনো আবিষ্কার বা যে কোনো কন্ট্রিবিউশনের আগে সবচেয়ে বেশি দরকার একজন খারাপ মানুষের হাতে ভালো জিনিস পড়লে যা হয়, ঠিক আছে, আর একজন ভালো মানুষের হাতে যদি ভালো জিনিস থাকে তাহলে নিশ্চয়ই মানুষের কল্যাণ হবে, তাই না? তাহলে আমাদের এই সাবজেক্টের সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইথিক্যাল ইস্যুটা। এটাও আমরা ডিসকাস করব। কিছু IEEE নর্মস আছে, কিছু রুলস আছে, সেই রুলস এর সাথে মিলিয়ে নিজেদের বিহেভিয়ার, প্রফেশনাল প্র্যাকটিস যাতে আমরা ইথিক্যাল ওয়েতে কি করতে পারি, ড্রাইভ করতে পারি। চাইলেই মন চাইলে একটা কাজ করতে পারি না, একটা কোম্পানি চাইলেই তার লাভের জন্য আমরা একটা কাজ করতে পারি না। তার মানে কিছু নিয়ম আছে, কিছু ইথিক্যাল ইস্যু আছে, সেগুলোর উপর বেস করে আসলে আমাকে ড্রাইভ করতে হবে নিজে। আমি যেন কারো দ্বারা আসলে ইউজ না হই, মূল বিষয় হলো এটা। কারণ আমাকে ইউজ করে কি করতে পারে, ক্ষমতালোভীরা, স্বার্থলোভীরা অনেক বড় বড় ক্রাইম করতে পারে আমার এই টেকনোলজি বা আমার এই মেধাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, এটাও আমাদের কি থাকতে হবে, কনসার্ন থাকতে হবে, তাই না? কি বলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি, শুধুমাত্র শিখলে হবে না, সেই শিক্ষাটা প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে, সেজন্য ইথিক্যাল ইস্যু লাগবে। আর আমরা দেখব কিছু কেস স্টাডিজ লাস্টে। কেস স্টাডিজ বলতে হলে এক্সিস্টিং যে কিছু সফটওয়্যার আছে আমাদের এই বইতে, যে বইটা তোমাদের রেফারেন্স বুক হিসেবে দিছি, ওই বইয়ের লাস্টে দেখবা কিছু কেস স্টাডি আছে, কয়েকটা সফটওয়্যার সম্পর্কে ওখানে অ্যানালাইসিস আছে। সেগুলো আমরা দেখব যে প্রফেশনাল সফটওয়্যার বা ইন্ডাস্ট্রিয়াল স্টেজ সফটওয়্যারে কি কি কোয়ালিটি থাকে, কেমন কেমন ফিচার থাকে, সেগুলো আমরা লাস্টে দেখব। এই তিনটা টপিকস নিয়ে এই জন্য মূলত আজকে থেকে যদি আমি ক্লাস শুরু করি, এই তিনটা টপিকসে মূলত 3 দিন ক্লাস করা লাগবে আমাদের। প্রথম আজকে ফান্ডামেন্টাল তাও শেষ করতে পারবো না, যেহেতু ইন্ট্রোডাক্টরি আলোচনা অনেক চলে গেল, তবে আমরা এরপরে আরো 2টা ক্লাস আমরা কন্টিনিউ করব। এরপরে আসি হলো এই স্লাইডটা একটু দেখো। আমরা যে প্রথম দিন যে ফিগারটা নিয়ে, যেটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, যেটা নিয়ে আমরা আসলে ডিসকাস করেছিলাম, ওটার সাথে এটা অনেকটাই মিল আছে। মিলটা হলো এক্সিস্টিং যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আছে, তারা যে সফটওয়্যার আসলে তৈরি করছে, তাদের আসলে সেই প্রোডাক্টের কোয়ালিটি কেমন, কিভাবে সেটা সার্ভিস দিচ্ছে। যেমন আমরা ওইখানে দেখছিলাম, ছবিতে মনে আছে কিনা, একটা সফটওয়্যার সে কাস্টমার চাইছে, কিন্তু শেষ পর্যন্ত সেই সফটওয়্যারটা কিন্তু সে ব্যবহার করতে পারেনি, তাই না? ব্যবহার না করতে পেরে কি করছে, নিজের মতো করে একটা টায়ার ঝুলিয়ে সে কাজ করতেছে। এইরকম আমাদের ইন্ডাস্ট্রি বা এখন যে সফটওয়্যারের যে অবস্থা, যে কারণে আজকে পৃথিবীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখা এখন আর কোনো একটা সাবজেক্ট না, শুধুমাত্র আলাদা একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আরো আরো সিগনিফিকেন্ট ওয়েতে এর ডিমান্ড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র এই যে এই সিনারিওর কারণে, যে মানুষকে আসলে প্রপার সেবা দিতে হলে তোমাকে এই জায়গায় আরো ইমপ্রুভ করতে হবে। সেটা কি, এখন এই সিনারি থেকে ইয়েলো পার্টটা দেখো না, 45% জায়গা দখল করে আছে সফটওয়্যার। কিভাবে? ডেলিভার্ড বাট নেভার সাকসেসফুলি ইউজড। তার মানে টায়ার বেঁধে কাজ করতেছে, সফটওয়্যার দিছে তাকে, কিন্তু কাস্টমার সেই সফটওয়্যার কি করতে পারতেছে না, ইউজ করতে পারে না, একেবারে ইউজ করতে পারে, নেভার, কখনোই ইউজ করতে পারে না। ল্যাগিংস না এটা স্যার? হ্যাঁ, এটাই তো প্রবলেম। তার মানে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলোর এই অবস্থা, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি অ্যাপ্লাই না হয় ওখানে প্রপারলি, তাহলে এই অবস্থাটা হয়েছে, মানে সিস্টেমেটিক ওয়েতে সফটওয়্যারটা ডেভেলপ করা হচ্ছে না, এই জন্য এই অবস্থা। তার মানে 45%, 100টা সফটওয়্যারের ভিতর 45 এর হলো এই অবস্থা। বুঝতে পারছো? আরো দেখো পরেরটা দেখো, 30% সফটওয়্যার অবস্থা কি, পেইড ফর বাট নট ডেলিভার। এরা তো ডেলিভার করছে, ইউজ করতে পারে নাই, আর এরা ডেলিভারি দিতে পারে নাই কাস্টমার, টাকা খাই ফেলছে, টাকা নিয়ে দিছে, হয়তো 3 বছরের প্রজেক্ট বা 1 বছরের প্রজেক্ট, টাইম শেষ হয়ে গেছে, কাজ করে ইউজার যা চাইছে সেটা আসলে তাদের ডেলিভারি দিতে পারে নাই। তাহলে কত পার্সেন্ট গেল? 75% সফটওয়্যার কিন্তু
ইউজলেস, একেবারেই কোনো কাজেই আসছে না। তারপরে কি হচ্ছে, ইউজড উইথ এক্সটেন্সিভ রিওয়ার্ক 20% এরকম, বাট লেটার অ্যাবান্ডন। মানে তোমার 20% সফটওয়্যারের এমন অবস্থা হয়েছে যে কাস্টমারকে দেয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা ইউজ করতে যে ওই কোম্পানির 2-3 জন লোক সবসময় ওখানে লেগে থাকতে হয়েছে। মানে সাপোর্ট, যেটা মেইনটেনেন্স, মানে যে অবস্থায় দিছিল ওই অবস্থায় আসলে কাস্টমার কি করতে পারে নাই, কাজে লাগাতে পারে নাই। ওইখানে বসে আবার 2 জন লোক বা 3 জন লোক অ্যাসাইন করে রাখছে, ওখানে বসে বসে সেটাকে রিওয়ার্ক করতেছে, অর্থাৎ ওই কাস্টমারের আবার বিভিন্ন ডিমান্ড আসছে, প্রয়োজন আছে, সেই অনুসারে সেটাকে মডিফাই করে করে তার ব্যবহার উপযোগী করে দিতে হয়েছে। এরকম করে কিছু সফটওয়্যার চলছে, কিন্তু ফাইনালি লং টার্ম, ইন দা লং টার্ম সেটা কি করতে পারে নাই, সাস্টেইন করতে পারে নাই, সেটাকে বাদ দিয়ে দিচ্ছে। যেমন একটা এক্সাম্পল, আমাদের গ্রিনের সফটওয়্যারের কথা বলি, সেটা এরকম অনেকটাই, যে আমরা কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন লোকের প্রচুর সাপোর্ট নিতে হচ্ছে, শেষ পর্যন্ত আর পারছি না, বাদ দিয়ে দিতে হচ্ছে, বাদ দিয়ে নতুন সফটওয়্যার আমাদের নিতে হচ্ছে। তারপরে কতদিন সাপোর্ট দিয়ে থাকবে, বিরক্তি আসে অনেক সময়, যেমন আমি প্রয়োজনের সময় যদি তাকে না পাই তাহলে আমার কাজ বন্ধ। যেমন একাডেমিক এখন অ্যাডভাইজিং, একদিন টোটাল সিস্টেমে কি হয়ে থাকলো, কাজ করে না। স্যার রেজাল্টের সময় স্যার এই যে রেজাল্টের সময় এরকম, তার মানে এরকম এক্সটেন্সিভ রিওয়ার্ক দিয়ে শেষ পর্যন্ত কি হচ্ছে না। তারা কিন্তু প্রচুর এখানে সাপোর্ট দিচ্ছে, দিয়েও আর কাজ হবে না। কারণ মূল প্রবলেম হলো বিসমিল্লাহ গেল, সফটওয়্যার যে ডিজাইন, যে মেথড, যে টুলস, সেগুলোর মধ্যেই কি আছে, এটা ব্যাকডেটেড হয়ে গেছে। কিন্তু ওই ডিজাইনের মধ্যেই কি থাকা উচিত ছিল, যে আপডেটেড টেকনোলজি আসার সাথে সাথেই সেটা কি করে ফেলতে পারবে, অটোমেটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে। ডিজাইন এমন ভাবে করা থাকবে, একটা মডিউল যদি বাতিল হয়ে যায়, আরেকটা মডিউল ওই সফটওয়্যারের সাথে টোটাল চেঞ্জ না করে শুধু ওই মডিউলটা চেঞ্জ করলে কি হয়ে যাবে, কাজ করতে পারবে। তার ডিজাইন প্রসেসের মধ্যে এগুলো যদি থাকে তাহলে এই কাজটা সহজ। কারণ এইখানে আর হচ্ছে না, সেটা পাচ্ছে না, একটা জায়গায় হাত দিলে বাকি 10টা জায়গায় কি হচ্ছে, নড়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, যে কারণে শেষ পর্যন্ত আমরা আর সেটাকে কন্টিনিউ করতে পারছি না, বাদ দিয়ে দিতে হচ্ছে। এরকম সফটওয়্যারে 20%, মানে কত পার্সেন্ট গেল দেখো, প্রবলেমেটিক এরিয়া 95%, মানে বাকি থাকলো কত, অনলি 5%। তার মানে 100টা সফটওয়্যারের ভিতরে 5টা সফটওয়্যার মোটামুটি ইউজ করা যায়। তার ভিতরে আবার দেখো 5% এর ভিতর 3% হচ্ছে ইউজেবল উইথ রিওয়ার্ড। তার মানে 3% সফটওয়্যার ইউজেবল হচ্ছে, কন্টিনিউ চলছে, তাও মাঝে মাঝে সেটাকে কি করতে হয়, রিওয়ার্ক করতে হয়। আর শুধুমাত্র 2% সফটওয়্যারের ক্ষেত্রে বলা হয়েছে যে ইউজড অ্যাজ ডেলিভার্ড। তার মানে যখন ডেলিভারি দেওয়া হচ্ছে তখন থেকেই সেই সফটওয়্যারটা ইউজ করতে পারছে। এই জন্য সফটওয়্যার যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এই জন্য এই কোয়ালিটিকে মেজার করার জন্য কিছু স্ট্যান্ডার্ড আছে, আইটিপলি স্ট্যান্ডার্ড, যেটা আইওএস স্ট্যান্ডার্ড বলে, সেটাকে ফলো করা হয়। আবার কোনো কোনো জায়গায় সফটওয়্যারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফলো করি আমরা হলো সিএমএম লেভেল। তার মানে যত স্ট্যান্ডার্ডের দিকে আমরা যাব, এরকম কোয়ালিটি সফটওয়্যার দিতে যাব, তাহলে আমার এই কোম্পানি সেই স্ট্যান্ডার্ডটা সেই মানের আছে কিনা, সেই প্রসেস, সিস্টেমেটিক প্রসেস যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা ফলো করতে পারছি না, তার উপর বেস করেই আমাদের এই স্ট্যান্ডার্ডটা আসে, সেটা সিএমএম লেভেল। যারা 5 দেখো বাংলাদেশে কয়টা সিএমএম লেভেল 5 আছে, 5টার মতো মনে হয়, খুঁজে বের করবা, এর পরে একটা ক্লাস আছে, ওই সময় দেবো তোমাদের হোমওয়ার্ক। ওই সময় দেখতে পাবা যে এই যে 2% সফটওয়্যার দেখবে আসলে ওখান থেকে আসে, বা 3% এই যে যেটা দেখছি, এটা সিএমএম লেভেল 3 বা 5 এও আসে অনেক সময় টাইপের সফটওয়্যার। ঠিক আছে, এই কয়টা মিলে আসলে মূলত তোমার এই কোয়ালিটি সফটওয়্যার। বাকি যারা কাজ করছে যেভাবে, ম্যাক্সিমামেরই এই অবস্থা। তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দুই দিক থেকে প্রবলেম আছে। কাস্টমার চায় কম টাকায় কাজ করতে, কম টাকা দিয়ে নিচ্ছে, কিন্তু তাদের এই অবস্থা হচ্ছে। একই সফটওয়্যার একজন দিচ্ছে 5 লাখ টাকায়, সেই সফটওয়্যারই তুমি স্ট্যান্ডার্ড এই কোম্পানি থেকে নাও, অ্যাকাউন্টিং সফটওয়্যারের কথাই বলো, সে নিচ্ছে 5 লাখ টাকাটা 1 কোটি টাকা। তাহলে কিভাবে সম্ভব? তাহলে 1 কোটি টাকা নিচ্ছে, তাহলে নিশ্চয়ই তার কারণ আছে, এই কোয়ালিটি তাকে মেইনটেইন করতেছে এবং সাস্টেইনেবল ওয়েতে সে কিন্তু কি করতে পারতেছে, সার্ভিস দিয়ে দিতে পারছে। বাট এরা কিন্তু সেটা পাচ্ছে না। এই জন্য কাস্টমারের জায়গা থেকেও এই প্রবলেমটা আছে। আর ইন্ডাস্ট্রি এই ইথিক্সটা বা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে প্রসেস, সেটাকে ফলো না করার কারণে তারা কম টাকায় সেটাকে তৈরি করতে পারছে। ইন দ্য লং টার্ম তারা কিন্তু কি করছে, নিজেরাও প্রতারিত হচ্ছে। কিভাবে? পরবর্তীতে কাস্টমার তার কাছে আসছে না, আর কাস্টমার তো নিজে প্রতারিত করছে। তার মানে আমরা মানুষের কল্যাণ করতে যেয়ে অগোচরে কিন্তু বেশ একটা ক্ষতি করে ফেলছি।
এই জন্য এই জায়গায়ও আমাদের কি করতে হবে, কনসার্ন থাকতে হবে। এটা অনেক পুরনো একটা স্ট্যাটিস্টিক্স, যদিও 1979 এর ক্ষেত্রে, পরে এই টাইপের কোনো স্ট্যাটিস্টিক্স পাওয়া যায়নি। তারপরেও তোমরা একটু যদি মনে করো দেখতে চাও, ঠিক আছে। তোমরা কোন স্ট্যাটিস্টিক্স পেলে তোমরা একটু এটা সার্চ দিয়ে দেখো যে এখন কি। আমার কাছে যেটা মনে হয় পারসেপশন, এই সিনারিওটা এখন এইরকমই আছে, তেমন চেঞ্জ হয়। ওকে, আমরা তাহলে আসি যে এটা যেটা দেখলাম চ্যালেঞ্জেস বিভিন্ন ভাবে, এই জন্য আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসলে আর কিছুই না, প্রবলেম সলভিং অ্যাক্টিভিটি। তার মানে যে প্রবলেমটা আমরা দেখলাম, সেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, তার মানে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা যদি যেতে পারি, সেটা যাবো, সেইভাবে আমরা একটা কোয়ালিটি সফটওয়্যার আমরা ডেভেলপ করতে পারবো। এখানে দেখো আরেকটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে আরেকটু আলোচনাটা সুবিধা হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আমরা কম্পিউটার সায়েন্সের যারা পড়ালেখা করছি বা ক্যারিয়ার গড়ে তুলছি, তাদের সাথে অন্যান্য ইঞ্জিনিয়ারদের একটা পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা কেমন যদি আমি বলি, যেমন ধরো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার ধরো, সিভিল ইঞ্জিনিয়ার কাজ কি একটা বিল্ডিং বানানো, তাই না? প্রচলিত র ম্যাটেরিয়াল একটা রুলস আছে, সেই রুলসটাকে সে কাজে লাগিয়ে কি করছে, বিল্ডিং বা এরকম কনস্ট্রাকশন রিলেটেড যে কাজ, সেটা সে করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, প্রায় একই প্রযুক্তি, তাই না? বা একটু চেঞ্জ হলেও তাকে কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বাইরে কিন্তু তাকে কি করতে হচ্ছে না, কোনো নলেজ তাকে আনতে হচ্ছে না বা দরকার হচ্ছে না, তাই না? জি স্যার। কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে তুমি পড়ালেখার পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি চিন্তা করো যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে আসলো একটা লোক, এসে বলছে ভাই আমার তো একটা টেক্সটাইল মিল আছে, ওখানে আমি ফেব্রিক কি করি, প্রিন্ট করি, কিন্তু এখানে কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমি কিছু লোক রাখছি, আমার মেশিনে এরকম প্রিন্ট হয়ে আসছে, মাঝে মাঝে এরকম প্রিন্টে কি হচ্ছে, কিছু ডিফেক্ট বের হয়, এগুলা চেক করার জন্য। কিন্তু যে ডিফেক্টটা একজন মানুষ সেটা দেখে, দেখে চেক করে ওই মেশিনটা বন্ধ করতে করতে আমার কয়েক গজ কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে। এরকম দেখা যাচ্ছে দিনে প্রায় আমার 4-5 লাখ টাকা ফেব্রিক কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি এমন চাচ্ছি আমার মেশিনটা একটু অটোমেটিক কন্ট্রোল করতে চাচ্ছি, যে ওই রকম ফল্ট আসার সাথে সাথেই কি করবে, মেশিন আইডেন্টিফাই করতে পারবে এবং অটোমেটিক্যালি সেই মেশিনটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে তারপরে কি করবে, কোন জায়গা থেকে এই ফল্টটা আসছে সেটা আইডেন্টিফাই করবে, সেটাকে রিকভার করবে, কি কারণে ফল্ট হচ্ছে, অটোমেটিক্যালি রিকভার করে তারপরে আবার সে মেশিন অটোমেটিক্যালি রিস্টার্ট করে প্রিন্ট করবে। তার মানে কোনো কাপড় নষ্ট হবে না। তাহলে এই টাকাটা আমি সেভ করতে যাচ্ছি, প্রতিদিন 5 লাখ টাকা করে যাচ্ছে, আমার সফটওয়্যারটা বানায় দেন, আমি 1 মাসের খরচ যা আসে, যে লসটা, আমি 1 মাসের লস দিয়ে আমি সফটওয়্যারের দাম দিয়ে দিলাম, আমার পরবর্তীতে আমার কি হবে, সমস্যা নেই, 1 মাসের যে লস হয়, তার মানে 1 কোটি টাকা সফটওয়্যারের দাম পড়ে গেল। এখন মেশিন, আমরা যারা কাজ করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা সফটওয়্যার তৈরিতে, আমাদের মূল কনসেপ্ট কি, আমরা তো নেচার থেকেই, প্রকৃতি থেকেই রুলসটাকে নেই, তাই না? মেশিনের তো কোনো রুলস নাই, মানে ইন্টেলিজেন্স আছে। তাহলে মেশিন যে ওই ফলটা অটোমেটিক্যালি ধরতে পারবে, তাকে তো আগে শিখাতে হবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, কোনটা ফল্ট আর কোনটা রাইট। তার মানে যে প্যাটার্ন আমি প্রিন্ট করতে চাচ্ছি, ওই প্যাটার্নটা আগে কি করতে হবে। তার মানে মানুষ যখন ওই যে কোয়ালিটি কন্ট্রোল করছে, কিভাবে মিলাচ্ছে, যেটা প্রিন্ট হওয়ার কথা, এক জায়গায় একটা ফুল প্রিন্ট হওয়ার কথা, একটা নির্দিষ্ট এরিয়া আছে, জায়গা আছে, একটা ডিস্টেন্স পর পর, সেই ফুলটা ওই জায়গা প্রিন্ট যদি না হয়, তাহলে কি হবে, ফল্ট। বা ফুলটা লাল কালারের প্রিন্ট হওয়ার কথা, লাল না হয়ে সেটা কি হয়ে গেল, অন্য কালার চলে আসলো, সেটা একটা ফল্ট। তার মানে কি ধরনের ফল্ট, যেটা আসলে মানুষ আইডেন্টিফাই করছে, সেই নলেজটাই কি করতে হবে, কম্পিউটারকে আগে শিখাতে হবে।
বা ফেব্রিক যেভাবে প্রিন্ট হয়, যেভাবে তৈরি হয়, সেই রুলসটা আমার জানতে হবে। কারণ এই ফলটা পাইলাম, পাওয়ার পরে যে কি কারণে এই ফলটা আসতেছে, হয় যে কেমিক্যালের প্রবলেম আছে, অথবা যে ডায়াস দিয়ে প্রিন্ট হচ্ছে, ডায়াস হয়তো কোনো কারণে রিপ্লেস হয়ে গেছে বা ওখান থেকে মুভ হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তাহলে এগুলোর প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, করে তারপর আমি রিকভারিতে যেতে পারবো। যে ডায়াসের প্রবলেম, ডায়াস রিপ্লেস করে দেবো, এরকম এক্সট্রা ব্যাকআপ ডায়াস থাকতে হবে। যদি কালারের প্রবলেম হয় তাহলে কালার হয়তো একটা কমে গেছে, সেখানে কালার রিফিল করে দেবে। তার মানে যে ওয়েতে আসলে হয় টেক্সটাইলে, সেই টেক্সটাইলের রুলসটা আমার জানতে হবে। এবার অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমি এটা করতে যাই, আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার করি নাই, করছি বলো? না স্যার। আমার কি নলেজ আছে? না স্যার। না স্যার। তাহলে এখন তো সফটওয়্যার যদি বানাইতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো পারবে না, কাকে বানাতে হবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তোমাকেই বানাতে হবে। এবার উপায় কি? টেক্সটাইল করতে হবে স্যার। তার মানে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। এরকম একজন এমবিবিএস ডাক্তার আসলো, ডাক্তার এসে তোমাকে বললো যে আমার তো এরকম দিনে প্রায় কয়েকশো রিপোর্ট আসে, আমি তো একা তো 2-3টা বেশি রিপোর্ট আসলে কি করতে পারি না দিনে, দেখার সময় হয় না, মানে দেখে ডায়াগনোসিস করা আমার পক্ষে সম্ভব না। আমি একটা অটোমেটিক সিস্টেম চাই, যে এমআরআই রিপোর্ট আসে, আমরা যেটা আসলে আইডেন্টিফাই করি সেইটা আপনার একটা সিস্টেম অটোমেটিক একটা সফটওয়্যার আমাকে তৈরি করে দেন, সেই ফিল্ডটা দেখে সে এরকম আইডেন্টিফাই করে দেবে। এখন সে তো একজন এমবিবিএস ডাক্তার, আর স্পেশালাইজড এই ফিল্ডে প্রায় 7-8 বছরের এক্সপিরিয়েন্স। সে দেখে দেখে কি করছে, একটা এমআরআই রিপোর্ট দেখে বলে দিচ্ছে তোমার ব্রেনের এইখানে সমস্যা, আইডেন্টিফাই করে দিচ্ছে। তাহলে ওই নলেজটা এখন আমার মেশিনকে শেখাতে হবে। তাহলে মেশিনকে কে শেখাবে? এটা তো ডাক্তার পারবে না, আমাকেই তো আমার তার ভাষা দিয়ে কি করতে হবে, জাভা ব্যবহার করবা, পাইথন ব্যবহার করবা, এগুলো তো সে জানে না, লজিক তো সে জানে না, অ্যালগরিদম তো সে জানে না, এটা তো তোমার জানা, 4 বছর ধরে তুমি শিখছো। কিন্তু ওই এমবিবিএস ডাক্তারের নলেজ আবার তোমার নাই, কি করবা তাহলে? তার ওই 7-8 বছর যে রুলস, যে এক্সপিরিয়েন্সের উপর বেস করে সে এটা ডায়াগনোসিস করছে, সেটা তোমাকে আবার কি করতে হবে, তার কাছ থেকে নলেজ হায়ার করতে হবে, শিখতে হবে। তোমার আগে বিষয়টা ভালো করে বুঝতে হবে, তারপরে তোমার মেশিনকে আবার কি করতে হবে, শিখাতে হবে যে ব্রেইনের জেনারেল স্ট্রাকচার হলো এই জায়গায় যদি কোনো একটা স্পট পাও তাহলে বুঝতে হবে যেটা হলো অ্যাবনর্মাল সিচুয়েশন, এইখানে যদি কোনো স্পট থাকে তাহলে অ্যাবনর্মাল সিচুয়েশন। তার মানে এইরকম করে তুমি তোমার আগে এমবিবিএস ডাক্তার হতে হবে, সেই নলেজ তোমার আগে শেয়ার করে তার কাছ থেকে নিতে হবে, প্লাস তোমার ওইরকম করে করে মেশিনকে শিখাতে হবে। তারপরে দেখো যে মেশিন আবার তোমার মতো করে পারে কিনা, তুমি যতটুকু বুঝছো। তারপরে ডাক্তারকে দেখাইতে হবে যে আপনি যদি আইডেন্টিফাই করতেন তাহলে এরকম আসতো কিনা রেজাল্ট, আমার সিস্টেম যেভাবে আসছে। তারপরে তুমি অ্যাপ্রুভ করতে পারো যে হ্যাঁ, তার মানে তোমাকে, আমি যেটা এই এক্সাম্পলটা দিলাম, 2টা এক্সাম্পল কিসের কারণে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো টাইপের প্রবলেম আসলেই আমি কি করব, সলিউশনে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে সফটওয়্যার। তুমি আমি যদি বলি যে না আমি তো এমবিবিএস এর ওই নলেজ জানি না, আমি এই সফটওয়্যার বানাতে পারবো না, আমি তো টেক্সটাইলের এটা জানি না, আমি এই সফটওয়্যার বানাতে পারবো না, তাহলে প্রথমেই আমি ডিসকোয়ালিফাই এই ফিল্ডের জন্য। তার মানে আমাকে একেবারে অজানা, অচেনা যে কোনো টাইপের প্রবলেমই আসুক না কেন, আমাকে এটা বিলিভ করতে হবে যে I will be able to solve this type of problem. যদি আমাকে এটা নতুন করে শিখতেও হয়, রিসার্চ করতে হয়, কারো হেল্প নিতে হয়, কোনো সমস্যা নেই, তারপরেও আমি কি করতে পারবো, এই টাইপের প্রবলেম আমি সলভ করতে পারবো, আমার সেই টুলস, টেকনিক, মেথড জানা আছে। এইটা এখন এটাকে প্রথম হলো এটা অ্যাকসেপ্ট করা, দেন তার মানে যেখানে এই শব্দটার জন্য আমি এত ডিসকাস করলাম, আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ দ্য প্রবলেম। তোমাকে প্রবলেমের যে নেচার সেটা আগে তোমাকে বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমাকে লাইফ লং লার্নিং যেটাকে আমরা বলছি, এটা আসলে সিএস এর জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। অন্য সব পেশার ক্ষেত্রে তুমি মিলিয়ে দেখো, এই ক্ষেত্রে নতুন নতুন তোমাকে প্রচুর তোমাকে কি করতে হবে, জানতে হবে ও শিখতে হবে। এই জন্য আসলে এই জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য কোনো বোরিংনেস আসার কথা না, ঠিক আছে, একই কাজ তাকে বারবার করা লাগে না। সেজন্য এই প্রবলেমটা বোঝা, অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে এই প্রবলেমটাকে বোঝা হলো প্রথম কাজ। বোঝার পরে তারপরে কি করতে হবে, এটাকে ছোট 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 প্রবলেমে ভাগ করতে হবে। বড় একটা প্রবলেমকে ছোট একটা প্রবলেম, যেমন একটা ধরো হিউম্যান রোবট বানাতে হবে,
হিউম্যান রোবট বানাতে হলে আগে কি করতে হবে? হিউম্যানের যে নেচার এটা তোমাকে আগে জানতে হবে। মানুষের নেচারটা কি, কিভাবে মানুষ কাজ করে, কিভাবে চোখের কাজ করে, কিভাবে কানের কাজ করে, কিভাবে চোখের কাজ, হাতের কাজ করে, পায়ের কাজ করে, পা কিভাবে স্টেপ গুলো ফেলছে, এটার মেকানিজমটা কি, এটা তোমাকে কি করতে হবে। বাইসেপ ট্রাইসেপ যে আমরা মাসেলের কাজ, এটা কিভাবে কাজ করে এটা তোমার জানতে হবে। না জানলে তুমি তো রোবট কি করতে পারবে না, তৈরি করতে পারবে না। তার মানে রোবট তৈরি করা এটা একটা প্রবলেম। এই প্রবলেমের যে নেচার সেটা তোমাকে আগে নেচার থেকে, প্রকৃতি থেকে সেটাকে আগে তোমার কি করতে হবে, শিখে আসতে হবে, বুঝে আসতে হবে। দেন ওই থিওরি বা ওই রুলসটা তোমার মেশিনকে কি করতে হবে, লার্ন করাতে হবে। তাহলে সেই অনুসারে সে কি করতে পারবে, অ্যাকশন প্লে করতে পারবে। এখন ধরো এই প্রবলেমটা ছোট ছোট ভাগে কিভাবে ভাগ করব। তার মানে একটা হিউম্যান রোবট যদি আমি বানাতে চাই, তার মানুষ যখন তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করছে স্রষ্টা তিনিই জানে। তো আমার কাছে যেটা মনে হয় নিশ্চয়ই একসাথে সবকিছু বানায়নি, ঠিক আছে। প্রথমে চোখ বানাইছে, ধরো কান বানাইছে। যেমন সৃষ্টির ইতিহাস থেকে যদি আমরা দেখি, মায়ের প্রথমে নাকি তার এক পিণ্ড মাংস, সেটা আস্তে আস্তে কি হয়, হার্ট তৈরি হয় তার, ঠিক আছে। হার্ট থেকে পরবর্তীতে অন্যান্য যে অর্গানগুলো সেটা আস্তে আস্তে তৈরি হয়। তার মানে শুরু একটা জায়গা থেকে। তার মানে আমরা যে প্রবলেম, তার মানে এরকম যদি করি তাহলে একবারেই আমি একটা রোবট বানাতে পারবো না। রোবট বানানোর আগে এরকম কি করব, তার হয়তো ব্রেইন যেটা মেমোরি অংশটা আগে যেটাই দেই সেটাকে সে কি করতে পারবে, তার স্মৃতি ধরে রাখতে পারবে। তাকে যেটা আমি লার্ন করাবো সেটা শিখে রাখতে পারবে, এই একটা মডিউল। তারপর তার সাথে সবগুলো চোখের কানেক্ট থাকতে হবে, নাকের কানেক্ট থাকতে হবে, এরকম কানের কানেক্ট থাকতে হবে। তার মানে চোখের একটা মডিউল, তার মানে ক্যামেরা লাগাবো। তারপরে আমার কানের মডিউল, স্পিকার দিয়ে যেটা সে মাইক্রোফোন যেটা, সেটা দিয়ে যেটা শুনতে পারে সেটা আমি কি করব, তৈরি করব। স্পিকার যেটা কথা বলতে পারে, তার মানে স্পিকার সেট করব। তারপরে এরকম তার চোখ, সেটা বললাম যেটা ক্যাপচার করলো ইমেজ, সেই ইমেজের উপর বেস করে সে প্রসেস করে আবার তার ডিসিশন নিতে পারে কিনা সেটা আমি তৈরি করবো। তার মানে এরকম একটা প্রবলেমটাকে ছোট 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 এরকম অনেকগুলো পিসে আমি ভাগ করে, এগুলোকে আমরা বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়। আমরা বলবো একটা মডিউল। তার মানে বড় একটা সফটওয়্যার তৈরি করার আগে বড় একটা প্রবলেমকে আমাকে কি করতে হবে, ছোট 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 পিস করা যায়, এক একটা সিঙ্গেল মডিউলে নিয়ে আসা যায়, সেটা করতে হবে। করার পরে সেই সিঙ্গেল মডিউল গুলোকে আবার কি করব, এট দ্য এন্ড সব মডিউল যখন আলাদা চোখ তৈরি হয়ে গেল, কান তৈরি হয়ে গেল, নাক তৈরি হলো, সেগুলোকে একটার সাথে একটা ইন্টারকানেক্ট করতে হবে করে টোটাল একটা হিউম্যানয়েড রোবট আমার তৈরি হয়ে গেল, বা হিউম্যান বডি তৈরি হয়ে গেল। তারপরে এখন চোখ তৈরি করছি, চোখ কাজ করে কিনা, কান কাজ করে কিনা, টেস্টিং পার্টে চলে যাবে। এটাকে আমরা ভেরিফিকেশন ভ্যালিডেশন একটা পার্ট আছে, সেটা দেখতে পারবো। তার মানে দুইটা ভাগে যদি আমরা করি, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি বলি, যে কোনো প্রবলেম আসলেই প্রথমে আমাকে লার্ন করতে হবে। সেটা আমি জানি বা না জানি সেটা বিষয় না, সেটাকে আমার শিখতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেন সেটাকে ছোট ছোট মডিউলে ভাগ করতে হবে। ভাগ করার পরে সেগুলো যখন আলাদা আলাদা করে ডিজাইন হয়ে গেল, টোটালটাকে একসাথে করে একটা লার্জ স্ট্রাকচার তৈরি করতে হবে। তার মানে চোখ, কান, নাক আলাদা আলাদা ডিজাইন করব, পরে সেগুলোকে একসাথে করে টোটাল হিউম্যানয়েড একটা রোবট আমি কি করে ফেললাম, ডিজাইন করে ফেললাম। এইটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন ডিজাইন হয়ে গেল, ডিজাইন পার্ট। এর পরের কাজ কি, তোমার সলভিং। সলভিং কি, নাকের ডিজাইন করছি, নাক কোন জায়গায় থাকবে সেটাকে সেট করছি, চোখের ডিজাইন করছি, চোখ কিভাবে কোন জায়গায় সেট করা হবে সেটাও জানছি, এটা ডিজাইন। কিন্তু চোখ ধরো সামনে না দিয়ে পিছনে দিলাম, তাহলে তার হিউম্যানয়েড হবে না, কিন্তু ভৌতিক হয়ে যাবে। এই জন্য চোখের জায়গায় চোখ আছে কিনা, নাকের জায়গায় নাক আছে কিনা, কানের জায়গায় কান আছে কিনা, সবগুলো দেখে ঠিক করলাম যে হ্যাঁ ডিজাইন পারফেক্ট। এইবার দেখতে হবে কি, সলভ। তার চোখ এবার দেখতে পারে কিনা, কান এবার শুনতে পারে কিনা, মুখে এবার কথা বলতে পারে কিনা, এইটাকে আমি এবার আসবো। তাহলে এখন কানে যদি শুনতে চায়, তাহলে এখানে আমাকে কি করতে হবে, ভয়েস রিকগনিশন মডিউল অ্যাড করতে হবে। বলতে চাবে, তাহলে স্পিকার এখানে অ্যাড করতে হবে আউটপুট জেনারেট করার জন্য, ঠিক আছে। চোখ, তাহলে ইমেজ প্রসেসিং মডিউল আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তার মানে এক একটার জন্য কিন্তু এক একটা টেকনিক, এক একটা মেথড। ইমেজ প্রসেসিং এর জন্য একটা মেথড চোখের কাজ, কানের কাজ যদি শোনার জন্য, ভয়েস রিকগনিশনের জন্য আরেকটা মেথড। তার মানে এগুলো আমরা কি করছি, বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টে পড়ে আসছি, ডেটা স্ট্রাকচারে পড়ে আসছি, অ্যালগোরিদমে পড়ে আসছি, তো আমরা সিতে কিছু পড়ে আসছি, ডেটাবেস ম্যানেজমেন্টে কিছু পড়ে আসছি, ডিএলডি তে কিছু পড়ে আসছি, মাইক্রো প্রসেসরে কিছু পড়ে আসছি। সব নলেজ বিভিন্ন জায়গায় কিন্তু স্ক্যাটার্ড আছে। সেখান থেকে তোমাকে কি করতে হবে, জানা নলেজ গুলোকে
কোন জায়গায় কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন মেথডটা কোথায় আমাকে কাজে লাগাতে হবে, কোন মডিউলের ক্ষেত্রে কোন মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এইটাকে তোমাকে আগে সিলেক্ট করতে হবে। এনে সেটা আমরা এক একটা মডিউলের জন্য একটা মেথড, আর টোটাল সিস্টেমের জন্য যখন সিনথেসিস করলাম স্ট্রাকচার একটা লার্জ সিস্টেম, সেটা টোটাল মেথড গুলোকে যখন একসাথে নিয়ে আসবো সেটাকে হয় মেথোডোলজি। তাহলে একটা সিস্টেমের জন্য একটা মেথোডোলজি দাঁড় করা। দেন এইবার আসবে হচ্ছে মেথোডোলজি হয়ে গেল, মেথড সেট করে ফেললাম, এইবার কোডিং করব বা এবার ডেভেলপমেন্টের দিকে যাব। ডেভেলপমেন্টের জন্য এখন কোন টুলস, যেমন ধরো জাভাই করব, পাইথনে করব, ডেটাবেজের ক্ষেত্রে ধরো মাইএসকিউএল নেব নাকি ওরাকল নেব, কোনটা নিলে আমার যে প্রবলেমের যে নেচার তার উপর ডিপেন্ড করে এই টুলস গুলোকে আমাকে আবার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। ইমেজ প্রসেসিং যদি করতে চাই তাহলে আমাকে কোনটায় যেতে হবে, কোন টুলসে যেতে হবে, কম্পিউটার ভিশনে যাব নাকি ওপেন জিএল দিয়ে গ্রাফিক্সের দিয়ে কাজ করব নাকি জাভায় যেভাবে কাজ করে সরাসরি সেভাবে কাজ করব। তার মানে এই টুলস গুলো আমাকে কি করতে হবে, প্রপার ওয়েতে সিলেক্ট করা। তার মানে মূল যদি আমরা বলি টোটাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এইটা হলো ফান্ডামেন্টাল ওয়ার্ক, যে কোনো প্রবলেমের যারা সলভ বের করা, আর সলভ করার জন্য বিভিন্ন মেথড, মেথোডোলজি, টুলস এর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করা, ব্যবহার করে সেই সলভিং অ্যাপ্রোচে আমাকে নিয়ে আসা। ওকে, বুঝতে পেরেছি কিনা বলো? জি স্যার, বুঝতে পেরেছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া কিন্তু শেষ স্যার। হ্যাঁ, এইটুক যদি ভালো করে আমরা ধরতে পারি, ঠিক আছে, তাহলে মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কি কাজ। এখন এই কাজটা করার জন্য টুলস এর একটা দীর্ঘ বর্ণনা আছে, মেথোডোলজির বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন প্রসেস আছে, সেগুলো আস্তে আস্তে আমরা শিখলে আরো ওয়াইডলি সেটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু বেসিকটা মোটামুটি আমি বলতে পারি এই হলো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেসিক রেসপন্সিবিলিটি বা বেসিক এরিয়া, ডোমেইন। ওকে, এখন এর উপর বেস করে দেখো কিছু ফান্ডামেন্টাল এফএকিউ দেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার সম্পর্কে তোমাদের আইডিয়া কি? একজন আমাকে একটু বলো দেখি। দাঁড়াও আমি নাম বলি দিই, কার কাছ থেকে শুনতে চাই। প্রথমে আমার লিস্টে আছে হলো নাফিস ইমতিয়াজ শুভ। শুভ আছো? শুভ নাই? আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আনমিউট করো, আনমিউট করে কথা বলো। জি স্যার, জি স্যার। হ্যাঁ শুভ, সফটওয়্যার সম্পর্কে, এটা তো আমরা ধরো কম্পিউটার সায়েন্সে যখন ভর্তি হয়েছি তখন থেকে সফটওয়্যার নামটা অন্তত শুনছি, তাই না? এই সফটওয়্যারটা কিনতে হবে, ওই সফটওয়্যারটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। এই সফটওয়্যার বলতে আসলে আমরা কি বুঝি, আমরা বেসিক ধারণাটা কি, তোমার বেসিক ধারণাটা কি বলো? সফটওয়্যার স্যার মানুষের নির্দিষ্ট কোনো একটা কাজ করে দেয় স্যার, ওইটাই বুঝি স্যার। আচ্ছা, আরেকজন বলো। নাহিম, নাহিম বলো তো, নাহিম। স্যার সফটওয়্যার বলে দেয় স্যার আমাদের, মানে কম্পিউটারকে বলে দেয় যে কি করা উচিত, কি করা স্যার করতে আমি একটু হবে, বলি স্যার। হ্যাঁ ইনস্ট্রাকশন বলো। দিয়ে দেয় স্যার। হ্যাঁ স্যার আমরা আপনার তো মানে মেশিনারি হার্ডওয়্যারে মানে হার্ডওয়্যারের মধ্যে কাজ করার জন্য যেই মানে প্রাণ শক্তি, ওটাকে সফটওয়্যার বলি স্যার। এটাও তোমারটাও রাইট। সফটওয়্যার হলো স্যার কতগুলা প্রোগ্রাম, প্রসিডিউর আর রুলস এর সমষ্টি। তুমি যেটা বই থেকে পড়ে ফেলছো, কে বললা এটা? জি স্যার। কে স্যার বললা এটা? কম্পিউটারকে বলে দেয় স্যার মানে কি করতে হবে না না, সফটওয়্যার। এই আগেরটা বললা কে? বলো। আমি স্যার। তুমি কি হৃদয়, হৃদয় খান? জি স্যার। তুমি স্লাইড থেকে বলছো তাই না? জি স্যার। স্লাইড পড়েছো, হ্যাঁ। আচ্ছা, স্লাইডটা আমি বলছি, আমি বেসিক আইডিয়াটা চাচ্ছি, ঠিক আছে? আরো কেউ, কারো কোনো মতামত থাকলে বলতে পারো। সফটওয়্যার যে স্যার মানে আমাদের একজন একজন হ্যাঁ স্যার কোনো একটা কাজকে ইজি করার জন্য প্রপার ওয়েতে কোনো নিয়ম কানুন মানা বা এসব মেনটেন করে, মানে যে কম্পিউটিং যে ইয়াটা হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি তোমারটাও। আরাফাত তো মনে হয় বলতে যাচ্ছ। না স্যার, ইয়াস বলতে চাইছিলাম। হ্যাঁ ইয়াস বলো। হ্যাঁ স্যার সফটওয়্যার হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ইনস্ট্রাকশন, যা নাকি হচ্ছে আমাদেরকে স্পেসিফিক প্রোগ্রামের জন্য স্পেসিফিক ভাবে একটা অর্ডার করে থাকে এবং সেইভাবে হচ্ছে কাজটা সম্পাদন করে থাকে। আচ্ছা,
গুড, আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। তার মানে বিভিন্ন ওয়ান ভাবে কাইন্ড অফ আমরা ইনস্ট্রাকশন থেকে আমি বলতে চাই যে গ্রুপ অফ ইনস্ট্রাকশন। গ্রুপ অফ ইনস্ট্রাকশন, তার মানে আমরা মূলত সফটওয়্যার হিসেবে যদি আমরা বলি, সফটওয়্যার হিসেবে এক কথায় যদি আমরা আমাদের যেটা প্রিভিয়াস ধারণা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন আমরা পড়িনি, এর আগের ধারণা বলতে বোঝায় যে এক গাদা কোড, কি বলো? হ্যাঁ জি স্যার। এটা সি তে হোক, সি প্লাস প্লাসে হোক, জাভায় হোক, যাতেই হোক, এক গাদা কোড একসাথে করা, তাই তো? যেটা কোনো একটা প্রবলেমের সলভ করে তার আউটপুটটা কি করে, রান করি, রান করলে সেটা আউটপুট জেনারেট। এটা আমার সফটওয়্যার সম্পর্কে আমার ধারণা ইতিপূর্বে। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলছে না, এইটুকুই শুধুমাত্র সফটওয়্যার না। সফটওয়্যার যেটা এর আগে যে কে যেন বললাম আমাদের স্লাইড অনুসারে দেখো, সেটা যদি বলি সফটওয়্যার, এটা আইটিপুলি ডেফিনেশন অনুসারে ইজ এ কালেকশন অফ প্রোগ্রাম। প্রোগ্রাম মানে যে এক গাদা কোড যেটা বললাম, এই কোডটা হলো প্রোগ্রাম, এটা হলো একটা পার্ট। প্রসিডিউরস, তার মানে ওই কোডের ভিতরে একটা কি আছে, প্রসিডিউরস। প্রসিডিউরস মানে একটা অ্যালগরিদম, ঠিক আছে? অ্যালগরিদমের উপর কোন মেথডে কাজ করবে, হ্যাঁ কোন মেথডে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, কারণ একই মেথড, যেমন ডেপথ সার্চ, ব্রেথ সার্চ, বিভিন্ন বাইনারি সার্চ, বিভিন্ন সার্চিং কি আছে, টেকনিক আছে, তুমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করছো, এটা ইম্পর্টেন্ট। কোন টেকনিকে তোমার সিস্টেম ফাস্টার হয়েছে, কোনটার জন্য তোমারটা স্লোয়ার হয়েছে, এটা তো তোমার জানা থাকতে হবে। আমার প্রবলেম ডোমেইন কোনটা, কোনটার জন্য কোন প্রসিডিউর আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? বাইনারি সার্চ অ্যাপ্লাই করব, নাকি ডেপথ সার্চ অ্যাপ্লাই করব, নাকি ব্রেথ সার্চ অ্যাপ্লাই করব। তার মানে এইটা তোমার প্রবলেমের ডোমেইন অনুসারে এটাকে সেট করা, এটা হলো প্রসিডিউরস। এটা আছে কিনা, নাকি তোমার আন্দাজে যা মনে হয়েছে নিজস্ব লজিকেই তুমি কি করে গেছো, কোনো অ্যালগরিদম মেথড তো আমি ব্যবহার করিনি, প্লাস আমার নিজস্ব লজিক এখানে কি করছে, কিছু ক্ষেত্রে কাজ করবে, আবার দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কাজ করছে না। তাহলে সেটা কোনো সফটওয়্যার হলো না। সফটওয়্যার হলে এরকম স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, প্রোগ্রাম ঠিকই থাকবে, কোড থাকবে একটা পার্ট, বাট তার সাথে প্রসিডিউর থাকতে হবে, রুলস থাকতে হবে। রুলস কিরকম, ওই যে যেমন ধরো সব মিলে একটা মডিউল বানাইলাম আমি, একটা হিউম্যান বডি, ঠিক আছে? যে নাকের কাজ করতেছে, সে কানের কাজ করতেছে, সেই ধরো চোখের কাজ করতেছে, তারপর কোনো কারণে নাকের কি হলো, প্রবলেম হলো, তাহলে কি হবে বলো তো? নাকের প্রবলেম হলে সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, মাথাও কাজ করবে না, যদি এরকম করে সিস্টেম ডিজাইন করি আমি, তাই না? ডিজাইনের ক্ষেত্রেও আমাকে কি করতে হবে, সেপারেট সেপারেট। একটা পার্ট প্রবলেম হলেও, যেমন তোমরা জাভায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন পড়ছো, মনে আছে কিনা, এক্সেপশন হ্যান্ডলিং, জি স্যার। হ্যাঁ ট্রাই এরকম ক্যাচ। মডিউল মডিউল করে করছি, একটা প্রবলেম, একটা মডিউলের প্রবলেম হলো, ওখানে সেটার কাজ হবে না, ঠিক আছে, কিন্তু টোটাল সিস্টেম সে কি করবে না, অকেজো করবে না, সে সিস্টেমকে ঠিকই পরবর্তী মডিউল যেগুলো আছে সেগুলোর ফাংশনালিটি ঠিক থাকবে। তার মানে এইরকম, তার মানে কিছু রুলস আছে, এই রুলস গুলো আমাকে কি করতে হবে, প্রসেস মেইনটেইন করে আমি এগুলো করছি কিনা সেটা, এবং অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশন, যেটা আসলে আমরা সফটওয়্যার বলতে একেবারেই বুঝি না, এটা অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশন এন্ড ডেটা। ডকুমেন্টেশন মানে কোন মডিউল কিভাবে কাজ করছে, এটা ধরো একজন সফটওয়্যার ডেভেলপার যে কাজ করছে, তার অ্যাবসেন্টে অন্য আরেকজনকে যদি ওখানে বসায় দেওয়া হয়, সেও যেন কি করতে পারে, টোটাল ডকুমেন্টেশন বাকি কাজ শেষ করতে পারে। কিন্তু আমরা যেমন ভাবে কোডিং করছি, কোডিং করে কিন্তু ওখানে আর একজনের ওই কোডিং তার কাছে দিলে ওর পক্ষে আর সম্ভব না, যেটা কি করা আছে, তাই না? তার মানে এখানে একটা নিয়ম আছে, স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার ফলো করে তোমাকে কি করতে, ডকুমেন্টেশন করে রাখতে হবে। তার মানে একটা ফ্লোর প্ল্যান, যেটা একটা বিল্ডিং এর ক্ষেত্রে যদি বলে, একটা ফ্লোর প্ল্যান থাকলে একটা রাজমিস্ত্রি কি করতে পারে, যে কোনো রাজমিস্ত্রি আসলেই ওই বিল্ডিংটা বানায় ফেলতে হবে, কোথায় বাথরুম হবে, কোথায় তার দরজা হবে, কোথায় বেলকনি হবে, কোথায় কিচেন হবে, এগুলা কিন্তু সে বুঝে ফেলে, তাই না? জি স্যার। তার মানে এটা কি রাজমিস্ত্রি একজন চেঞ্জ হয়ে গেলে আরেকজন কি পারবে না, কাজ বন্ধ থাকবে, এরকম না। না স্যার। তার মানে এই যে ডকুমেন্টেশন, ফ্লোর প্ল্যানটা করে, এটা হলো ডকুমেন্টেশন। সিস্টেমের ক্ষেত্রে এরকম কি থাকতে হবে, স্পেসিফিক ডকুমেন্টেশন থাকতে হবে, ডেটা টাইপ দেওয়া থাকবে, কোন টাইপের ডেটার জন্য কোন টাইপের কাজ হবে, এখানে কোন ডেটার জন্য এখানে আউটপুট কোন ধরনের আসতে পারে, কোন ডেটা দিলে পরে এরর আসতে পারে, এগুলো সব কি থাকতে হবে, ডিফাইন থাকতে হবে ডকুমেন্টেশনের মধ্যে। তাহলেই সবগুলোকে মিলে আমরা কি করতে পারি, বলতে পারি একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আসলে আমরা তৈরি করতে চাচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই জন্য এই টাইপের সফটওয়্যার তৈরি করার জন্য তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাগবে। আর আগের যে আমাদের ধারণা যে এক গাদা কোড মানে খালি সফটওয়্যার, ইটস ট্রেডিশনাল সফটওয়্যার, বা এটা আমরা স্টুডেন্ট লাইফে এইভাবে করে থাকি, ছোটখাটো প্রজেক্ট যেভাবে করি, টোটাল প্রসেস আমরা ফলো করি না, সেই টাইপের। এটাও আমরা দেখবো যে
ইন্ডাস্ট্রি সফটওয়্যারের সাথে তাদের কি ডিফারেন্সটা। তার মানে সফটওয়্যার সম্পর্কেও মোটামুটি আমরা বুঝলাম যে আমাদের যেটুকু ধারণা আছে তার চেয়ে আরো একটু ডিটেইলস কি থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে সফটওয়্যার সম্পর্কে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। এখানে দেখো স্লাইডে যেটা দেখানোর চেষ্টা করছি আমরা, যে ডকুমেন্টেশনের কথা বলছি ওর ভিতরে কি থাকবে মূলত, রিকোয়ারমেন্ট থাকবে, ডিজাইন মডেল থাকবে, তারপর ইউজার ম্যানুয়াল যেটার কথা বলছিলাম। একটা মোবাইলও যদি আমরা বাজার থেকে কিনি সেটারও কি থাকে বলতো, একটা ইউজার ম্যানুয়াল থাকে, তাই না? একটা মোবাইল দিল কিন্তু ইউজার ম্যানুয়াল যদি না থাকে তাহলে তার সব ফিচার কোনটা দিয়ে কি কাজ হয়, যেমন আমি একটা ধর অ্যান্ড্রয়েড ফোন করি, অনেকগুলো ফিচার আছে সেদিন ইউজার ম্যানুয়াল বের করে দিলাম, যেগুলো আমি কোনোদিন কাজেই লাগাই, ব্যবহারই করিনি। যদি ইউজার ম্যানুয়ালটা আমি না পড়তাম তাহলে ওটা আসলে আমি কোনোদিন কাজে লাগাতাম না। অনেক সহজ সহজ অনেক ফিচার আছে। তার মানে এটাই একটা সফটওয়্যার শুধু আমি তৈরি করলাম, অনেক সার্ভিস দিয়ে দিছি, অনেকগুলো ফাংশনালিটি আছে, কিন্তু সেটা ইউজার জানে না, তাহলে লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য কোন মডিউলের কি কি সার্ভিস আছে, কি কি ফাংশনালিটি আছে, কিভাবে সেটাকে অ্যাক্টিভ করা যাবে, কিভাবে ডিঅ্যাক্টিভ করা যাবে, কিভাবে সেটাকে কাজে লাগানো যাবে, সেগুলো সব গাইডলাইনও দেওয়া থাকতে হবে ডকুমেন্টেশন। সফটওয়্যার যদি আমরা বলি একদম জেনারেল, তাহলে এখানে দুই টাইপের সফটওয়্যার আমরা দেখি, একটা জেনারিক সফটওয়্যার আর একটা হলো বেসপোক সফটওয়্যার, তাই না? জেনারিক সফটওয়্যার সম্পর্কে আইডিয়া আছে কারো? ধর এই সফটওয়্যারটাই একটা বানাবো, একটা জেনারিক সফটওয়্যার অথবা একটা বেসপোক সফটওয়্যার। জেনারিক সফটওয়্যার কাকে বলে বলো তো একজন? যেমন স্যার একটা ব্যাংকের কোন সফটওয়্যার ওয়েবসাইট যেমন, এটা জেনারিক। জি স্যার। আর বেসপোক? স্যার জেনারিক বলতে স্যার মানে জেনারেল পিপলের জন্য যে সফটওয়্যারটা থাকে, লাইক এমএস ওয়ার্ডটা হচ্ছে সবাই ইউজ করতে পারে। ইয়েস, ইউ আর রাইট। তার মানে জেনারিক মানে হলো টার্গেট অফ পিপল, এটা জেনারেল পিপল মানে সব মানুষ না, একটা টার্গেট গ্রুপ থাকবে। যেমন অফিসে ব্যবহারের জন্য এমএস অফিস, তাই না? কারণ অফিসের সাথে যারা রিলেটেড, সেটা যে কোনো অফিস, এই ম্যানেজমেন্ট রিলেটেড যদি কোনো ডকুমেন্টেশন রিলেটেড কোনো সফটওয়্যার দরকার, তারা চিন্তা ভাবনা করলো যে যখন মাইক্রোসফট এই টাইপের একটা সফটওয়্যার বানালো, তখন এই প্রবলেমটা তারা আগে কিন্তু কি করছে, আন্ডারস্ট্যান্ড করছে, বোঝার চেষ্টা করছে। এই অফিস ম্যানেজ করার জন্য এই টাইপের কাজ সব অফিসেই দরকার, তাহলে এমন একটা সফটওয়্যার আমরা বানাবো যেটা সবার প্রয়োজন, সবাই যাতে কিনতে পারে, বিজনেস মাথায় আসলো কিন্তু তার, তখন সে এরকম একটা সফটওয়্যার সে বানালো। এটা স্পেসিফিক কোনো ক্লায়েন্টকে সামনে রেখে না, এটা ওভারঅল একটা টার্গেট পিপল থাকবে, সেই বেসিক নিডটা কি, প্রবলেমটা কি, সেটাকে তার আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসবে, রিসার্চ করে এগুলা বের করবে, কি টাইপের সলিউশন দিলে সবার কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, কনজিউমার মেলা এই সফটওয়্যার, হ্যাঁ মানে বাজার, এটা বিজনেস বোধ থেকে আসবে। এই না জেনারিক সফটওয়্যার, যেমন একটা অ্যান্টিভাইরাস, ঠিক আছে, এটা একটা জেনারিক সফটওয়্যার। তারপরে ধরো এই যে যেসব টুলস আমরা আসলে কিনে ব্যবহার করি, জেনারেল সবাই একই টুলস ব্যবহার করছি, উইন্ডোজ যেটা ব্যবহার করছি, জেনারিক সফটওয়্যার। তার মানে এগুলো দিয়েই কিন্তু বিজনেস সফটওয়্যার মূল, যদি বিজনেস বলো, ঠিক আছে। আর যেটা আসলে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলতে বুঝি, এটা কিন্তু আসলে ছোটখাটো বিজনেস, একেবারে এই যে কি বলে ওই ইয়ের ব্যাপারের মতো, মরিচ পেঁয়াজ আলু বিক্রি করার মতো ব্যবসায়। মূল ব্যবসা কিন্তু সফটওয়্যার আসলে জেনারিক সফটওয়্যার, ঠিক আছে। যে একটা প্রোডাক্ট দিয়ে দেখো তুমি কি করতে চাও, মানে একটা প্রোডাক্ট বানাইলা, সেই প্রোডাক্টে তুমি হাজার হাজার মানুষের কাছে সেম প্রোডাক্ট বিক্রি করে যাচ্ছ। এখন এই প্রোডাক্টের আবার ইয়ে আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা আমরা পরবর্তী আরো ডিটেইলস দেখবো। এই বিজনেস ধরে এক ওয়ান টার্ন না, জেনারিক সফটওয়্যার যেটা, এটা কন্টিনিউয়াস, ভার্সনের পর ভার্সন নিয়ে আসতে হবে তোমাকে যদি টিকে থাকতে চাও। যেমন ধরো উইন্ডোজের সাথে অনেকেই তো টেক্কা দিছে, তাই না? লিনাক্স এত ফিচার, এত সুন্দর, এত সিকিউর, তারপরেও দেখো সে কিন্তু বাজার দখল করতে পারেনি, পারছে? হ্যাঁ, কারণ কি? কারণ উইন্ডোজ কিন্তু উইন্ডোজের জায়গায় থেমে নেই, সে তার সার্ভিস দিনকে দিন করছে, আপডেট করছে, মানুষকে অ্যাট্রাকশনে ধরে রাখার জন্য যা যা দরকার সে কিন্তু সেটা ডেভেলপ করছে। অনেক মানুষ তো স্যার লিনাক্সের নামই জানে না, নামই জানে না। হ্যাঁ, কিন্তু অথচ এটা কিন্তু এত ফিচার বা এত সিকিউর, এত সুন্দর একটা
না, কারণ এটা যে বিজনেস সফটওয়্যার না, যে ফ্রি সফটওয়্যার বা এটার যে ওইভাবে মার্কেটিং করা দরকার, এই করা দরকার, সেটা আসলে কি করা হয়নি, এভাবে দেওয়া হয়নি। এই কারণে তার মানে বিজনেস স্ট্র্যাটেজির সাথেও তোমার প্রোডাক্ট বা সফটওয়্যারের কিন্তু কি আছে, গুরুত্ব আছে। তাহলে এই জন্য জেনারিক সফটওয়্যারের ক্রাইটেরিয়া একটা, আর বেসপকটা কি হয়, বেসপকটা হলো স্পেসিফিক কোন ইউজারের, স্পেসিফিক কোন ইনস্টিটিউট। যেমন আমরা গ্রিন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি, এটা গ্রিন ইউনিভার্সিটির জন্যই। যদি আমি ইউআইইউ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটা আলাদা হয়ে যাবে কিন্তু, কারণ ওর রুলস আলাদা, আমার রুলস আলাদা। ঠিক আছে? তাহলে এগুলো হলো বিভিন্ন বেসপক টাইপের সফটওয়্যার বা কাস্টমাইজ সফটওয়্যার। তার মানে এগুলোর উপরও ডিপেন্ড করবে হলো আমার সফটওয়্যারের কি টাইপ আমরা আসলে করবো, তার ক্যারেক্টারিস্টিক্স জানা, আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আমরা এই টাইপের সফটওয়্যার কিন্তু কি করতে পারবো। দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যদি আমরা বলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে ডোমেইন বা ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটাকে আসলে আমরা বলবো হলো সফটওয়্যার যে প্রোডাকশন। তার মানে এক কথায় যদি বলি, সফটওয়্যার যেটা আমরা বললাম ডেফিনেশন দেখলাম, বেসপক হোক সেটা জেনারিক হোক, বা একটা জেনারেল সফটওয়্যারের ডেফিনেশনও দেখলাম, এই টাইপের সফটওয়্যার যে ডিসিপ্লিন আসলে সব ধরনের অ্যাসপেক্ট, সব ধরনের কনসার্ন কে কাজে লাগিয়ে যেখানে তৈরি করা হয়, সেইখানে সেই ডিসিপ্লিনটাকে আমরা বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। এটা হলো তোমার টোটাল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তার মানে শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ওইটুক যেখানে সফটওয়্যার প্রোডাকশন নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়, ডিসকাস করা হয়, বিভিন্ন পথ পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়, সেই অংশটুকু আমরা বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। আর এই ডিসিপ্লিন এখন আর শুধুমাত্র একটা সাবজেক্টের মধ্যে না, এটা কিন্তু এখন একটা বিভাগ, একটা প্রোগ্রামে কনভার্ট করা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এবং এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও এখন আরো সাব ক্যাটাগরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে? আরো ছোট 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 মডিউলে প্রোগ্রাম বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজকে আমরা যেটা বলছিলাম, যে বিভিন্ন, তার মানে এটা আগেই বলছি যে আমাদের সব ধরনের নলেজ থাকবে, সব নলেজটাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রবলেমের নেচার অনুসারে বিভিন্ন টেকনিক সেট করা, টুলস সেট করা, করে একটা আলটিমেট সলিউশনে নিয়ে আসা। এবং সেই সলিউশন আনার পরে সেই সফটওয়্যারে কি কি কনস্ট্রেন্ট থাকবে, কি কি রিসোর্স অ্যাভেলেবল আছে, এগুলোকে মেজার করা বা সেট করাটাই হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মূল দায়িত্ব, রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে। তাহলে আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে কল্পনা করি, আমাদের মূল দায়িত্বটা কি থাকবে? মূল দায়িত্ব যে কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমের নেচারটাকে বুঝে তাকে সলভিং অ্যাপ্রোচে নিয়ে আসা। তার জন্য প্রয়োজনীয় যে টুলস, টেকনিক যেগুলো লাগে, সেগুলোকে আমাকে সেট করা, যা আমার এক্সিস্টিং আছে সেগুলো। আমার নতুন করে কোনো টুলস বানাতে হবে না সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নতুন করে কোনো মেথড দিতে হবে না, মেথড অলরেডি আছে, সায়েন্টিস্টরা সেগুলো দিচ্ছে। সেই সায়েন্টিস্টদের সেই মেথড গুলোকে কাজে লাগিয়ে রিয়েল লাইফের প্রবলেম সলভ করা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। তার মানে আমাদের রিসার্চ কোশ্চেন আমরা দেখে আসছিলাম কি, সবার একটা কোশ্চেন থাকতে হবে, সেটা হলো কি ছিল আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা কি ছিল বলতো? কিভাবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ড সফটওয়্যার আমরা তৈরি করতে পারি, তাই তো? তাহলে আমরা যে সফটওয়্যার সম্পর্কে আমাদের যে ধারণা আছে, স্টুডেন্ট হিসেবে আমরা যে সফটওয়্যার আমরা তৈরি করি, যে প্রোগ্রাম, আসলে ওটাকে প্রোগ্রাম বলি, সফটওয়্যার না বলে প্রোগ্রাম বলি, স্টুডেন্ট প্রোগ্রাম করি, যেগুলো প্রোগ্রামিং যেগুলো করি, তার সাথে ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারের সাথে কোনো মিল আছে? হ্যাঁ, অ্যাবসলিউটলি নট, নাকি? কোনো মিল নাই। আমরা তো প্রফেশনাল না, টোটালি আলাদা। ঠিক আছে? কোন কোন জায়গায় আলাদা? মেইন, যেমন ধরো আমরা এখানে এটা বলি, একটা সফটওয়্যারের কোয়ালিটিতে আসলে আলাদা। কোয়ালিটিতে কি? সেগুলো ধরো পোর্টেবিলিটি, ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, মেইনটেনেবিলিটি, ফাংশনালিটি, ডিপেন্ডেবিলিটি, অনেকগুলো প্যারামিটার আছে। তারা ফুললি প্রফেশনাল স্যার। হ্যাঁ, ফুললি প্রফেশনাল, যেগুলো এগুলো মেইনটেইন করে আমাকে সফটওয়্যার বানাতে হয় ইন্ডাস্ট্রিতে, বা স্টুডেন্টদের ক্ষেত্রে এগুলো দরকার হয় না। আরেকটা মেজর একটা পার্থক্য, এই কোয়ালিটি এনশিওর করার জন্য টেস্টিং এ আমাদের কি করতে হয়, প্রচুর এফোর্ট দিতে হয়। টোটাল একটা সফটওয়্যারে প্রায় 40% কস্ট চলে যায় হলো টেস্টিং এ। এইটা তোমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে এখানে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য এখানে মেইন পার্থক্যগুলো এইভাবে সাজানো আছে। ট্রেডিশনাল ওয়েতে আমরা যেভাবে ডিফারেন্স গুলো দেখি, এখানে একটু দেখো, ওয়ার্কস ফর দা টিপিক্যাল কেস মোস্ট অফ দা টাইম। মানে ছোট 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 টিপিক্যাল কেস গুলো নিয়ে আমরা স্টুডেন্ট প্রোগ্রাম গুলো করে থাকি, প্রজেক্ট গুলো করে থাকি। বাট ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক তোমার কি থাকতে হবে, একটা
টার্গেট থাকতে হবে এবং সেটাকে টিপিক্যাল কেস না হয়ে সেটাকে কি হতে হবে, অনেক বড় ধরনের কমপ্লেক্স প্রবলেম নিয়ে সেটাকে আসলে অ্যাপ্রোচ করা হয়, যেটা রোবাস্টলি কাজ করতে পারে। যেমন এখানে বাগস আর টলারেবল, মানে ইরোর টিরোর থাকলেও কোনো ব্যাপার না, বাট ইন্ডাস্ট্রি সফটওয়্যারের ক্ষেত্রে কি হবে না, কোনো বাগ টলারেট করা হবে না। ইউজার ইন্টারফেস এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইউজার ইন্টারফেস ইম্পর্টেন্ট। কেন? ইউজার ইন্টারফেস হলো একটা সফটওয়্যারকে আসলে রিপ্রেজেন্ট করে বাইরে থেকে, না ভিতরে তো আর ইউজার আসলে দেখে না, সফটওয়্যারে দেখতে পারে, কোড তো আর দেখতে পারে না, সে দেখে কিন্তু আসলে ইউজার ইন্টারফেস কিভাবে কিভাবে কাজ করে, কোন জায়গায় ইনপুট দিতে হবে, কিভাবে আউটপুট আসবে, কোনটার পরে কোন মডিউল আসবে, কোনটার পরে কোন ইনপুটটা দিতে হবে, কোন বাটনের পরে কোন বাটন ক্লিক করতে হবে, এই যে সিকোয়েন্সিয়াল অর্গানাইজড ওয়েতে সাজানো, এইটাই হলো ইউজার ইন্টারফেস। ইন্টারফেসটা হলো যেমন আমরা যে স্টুডেন্ট প্রোগ্রাম গুলো করি একেবারেই র কোডিং করি, সাধারণত ইউজার ইন্টারফেসের দিকে আমরা এখানে একেবারেই মনোযোগ দিই না। ডকুমেন্টেশন একেবারেই থাকে না ইউজার স্টুডেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডকুমেন্টেশন আগেই দেখে আসলাম যেটা এটা অনেক বড় ভাইটাল একটা জায়গা দখল করে আছে। অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশন উইথ ডেটা, এর আগে যেটা আমরা পড়ে আসলাম। এইখানে দেখো সফটওয়্যার কিসের ক্ষেত্রে, ক্রিটিক্যাল ইউজের ক্ষেত্রে আসলে এটা ব্যবহার হয় না, বাট এইখানে আমরা হলো ক্রিটিক্যাল ইউজ বা বিভিন্ন বিজনেস ফাংশন এগুলোর ক্ষেত্রে, ইম্পর্টেন্ট ফাংশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। রিলায়েবিলিটি, রোবাস্টনেস, যেটা কোয়ালিটির ক্ষেত্রে আমরা বলছিলাম, মেইনটেবিলিটি, এগুলো আসলে ইম্পর্টেন্ট না স্টুডেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে, বাট ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্টের ক্ষেত্রে এই টোটাল কোয়ালিটি, রিলায়েবিলিটি, রোবাস্টনেস, মেইনটেবিলিটি, ফাংশনালিটি, ডিপেন্ডেবিলিটি সবগুলো এখানে আমাকে কি করতে হবে, এনশিওর করতে হবে। এখানে কোনো ইনভেস্টমেন্ট থাকে না, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা হেভি ইনভেস্টমেন্ট থাকে, টাকা পয়সার বিষয় থাকে, সেগুলো আমাদের অনেক বড় একটা ডিফারেন্স। ডোন্ট কেয়ার অ্যাবাউট পোর্টেবিলিটি। পোর্টেবিলিটি মানে হলো আমি একটা ডেস্কটপে বসে তৈরি করতেছি, ওইখানে রান করলেই হলো, সেটা মোবাইলে করলো কিনা বা অন্য কম্পিউটারে নিলে সেটা কোনো এরর আসে কিনা, এগুলো আসলে টেস্টিং এর কোনো দরকার হয় না। এটাই আমরা বলছি পোর্টেবিলিটি, যেটা পোর্টেবিলিটিটা ইউজার স্টুডেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে থাকে না, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে পোর্টেবিলিটি এনশিওর করতে হবে, যে একটা সফটওয়্যার শুধু একটা কম্পিউটারে চলবে বিষয়টি এরকম না, যে কোনো কম্পিউটার দিলেই, যে কোনো এনভায়রনমেন্টে দিলেই যেন সেটা রান করতে পারে। গোলস অফ ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সফটওয়্যার, যে গোলস বলি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সফটওয়্যারের, তাহলে মেইন গোলটা হবে হলো, যেটা টার্ম দেখো পি অ্যান্ড কিউ বা কিউ অ্যান্ড পি, এইটা হলো একটা ইম্পর্টেন্ট আর একটা টার্ম। বলতো কিউপি দিয়ে কি বোঝানো হয়েছে? কিউ অ্যান্ড পি কে বলতে পারবে? কোয়ালিটি এন্ড প্রোডাকশন। কোয়ালিটি এন্ড প্রোডাক্টিভিটি, ইয়েস। প্রোডাক্টিভিটি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ যে সফটওয়্যার আমরা তৈরি করি, অলওয়েজ আমার এই দুইটা টার্ম মাথায় রাখতে হবে, কারণ এটা শুধুমাত্র সফটওয়্যার তৈরি করে মানুষের সেবা করতে যাচ্ছি না, এটা কিন্তু আমার একটা বিজনেস, এখানে টাকাও আমাকে কি করতে হবে, লাভ করতে হবে, নিয়ে আসতে হবে, এটাও মাথায় রাখতে হবে। সেই জন্য এই দুইটাকে ব্যালেন্স কন্ডিশনে রাখার যে পদ্ধতি তাকে বলা হয় হলো কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা কি করতে হবে, মেইনটেইন করতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাহলে আমি একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার আমি কি করতে পারবো। যেমন ধরো খালি কোয়ালিটি বানাচ্ছি, ভালো কোয়ালিটি এনশিওর করছি, তাহলে তোমার অনেক খরচ পড়ে যাবে সফটওয়্যারে। কোয়ালিটি বানাচ্ছি অর্থাৎ প্রোডাক্টিভিটি কমে গেছে। প্রোডাক্টিভিটি কিভাবে? কোয়ালিটি হলো তোমার ভালো সার্ভিস দেবে, সবকিছুই ঠিক আছে, ডিপেন্ডেবিলিটি আছে, মেইনটেবিলিটি আছে, ইউজেবিলিটি আছে, বাট প্রোডাক্টিভিটি নাই। প্রোডাক্টিভিটি নাই মানে হলো তোমার মাসে, ধর বছরে হয়তো তোমার এই কাজটা 1 বছরে হয়ে যাওয়ার কথা, সেই কোয়ালিটি মেইনটেইন করতে যে 2 বছর বানায় ফেলা, তাহলে মানে দুইটা সফটওয়্যারের সমান সময় তুমি নিয়ে নিলা, তাহলে প্রোডাক্টিভিটি কি হয়ে গেল? অর্ধেক, তাই না? লস হবে। তাহলে লাভ হবে? হবে না। তোমার টাকা তো এইটা আছে 1 কোটি টাকারই বাজেট, 1 কোটি টাকার বাজেট দিয়ে তুমি দুইটা সফটওয়্যারের কি করবে, 2 কোটি টাকার কাজ করে ফেলছো, তাহলে তোমার লাভ হলো না, প্রোডাক্টিভিটি কমে গেল। এইভাবে তোমাকে দুইটা প্ল্যান্স কন্ডিশন রাখতে হবে। আমার ধরো প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে, বেলা লাভ করতে চাচ্ছ না, 1 বছরে আমি কাজ করবো না, 6 মাসেই কি করে দেবো, যা রিসোর্স আছে, যা বাজেট আছে তাই দিয়েই আমি 6 মাসে কমপ্লিট করে ফেলবো, তাহলে তোমার কোয়ালিটি তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। তাহলে এটা ওয়ান টাইম ইউজের মতো ডেলিভারি দিলা, ইউজার পারলো কি পারলো না সেটা নিয়ে স্যাটিসফ্যাকশন হলো কি হলো না, কাজ হলো কি হলো না, এটা বিষয় না, আমি তাকে ডেলিভারি দিয়ে দিছি, টাকা নিয়ে নিচ্ছি, আমার বিজনেস কমপ্লিট।
আর পরবর্তীতে আর কোনো কাস্টমার তোমার কাছে ওই টাইপের সফটওয়্যার নেওয়ার জন্য সে অন্তত রিকমেন্ড করবে না অন্য কাউকে। এরকম তোমার গুডউইল নষ্ট হবে, আস্তে আস্তে তোমার বিজনেস কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। তার মানে একটা ভালো সফটওয়্যার ইন্ডাস্ট্রি তুমি যদি এস্টাবলিশ করতে চাও, দুইটা জায়গায় তোমাকে কি করতে হবে, কন্টিনিউয়াসলি মনিটরিং রাখতে হবে, কোয়ালিটির সাথে প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্টিভিটির সাথে কোয়ালিটি, একটাকে ছাপিয়ে আর একটা যেন প্রাইম না হয়ে যায়, দুটোকেই সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। এইটা স্লাইডটা পড়িয়ে আজকের মতো তোমাদের হলো এইখান থেকে ক্ষান্ত দেব, আর পড়াবো না পরবর্তী দুইটা ক্লাসে আমরা। এটা হলো একটা জেনারেল প্রসেস, আমরা বলছি প্রসেস মডেল। এটা আমরা আরো পড়বো হচ্ছে হলো চ্যাপ্টার 2 তে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল, এটা 2 তে আছে, ডিটেইলস দেখবো। তবে যে কোনো এসডিএলসি মডেলে আমরা ফলো করি না কেন, যে কোনো সফটওয়্যার আমরা তৈরি করতে যাই না কেন, কমন এই চারটা কাজ আমাদের করতেই হবে, চারটা প্রসেস আমাদের ফলো করতেই হবে। সেটা কি কি? প্রথম হলো সফটওয়্যার স্পেসিফিকেশন। তারপর প্রথমে আমার যে প্রবলেমের নেচারটা বোঝা, রিকোয়ারমেন্ট আমার জানা, যে এই সফটওয়্যারটা তৈরি করতে গেলে, প্রবলেম সলভ করতে গেলে তার স্পেসিফিক কি কি দরকার। স্পেসিফিকেশনটা কি আমরা এইভাবে বলতে পারি, যেমন ধরো তোমার বাড়িতে ভাত রান্না করতে হবে, মানে রাত্রে খাবা, এটা হলো তোমার প্রয়োজন, রিকোয়ারমেন্ট। কতটুকু ভাত রান্না করবে এটা কিভাবে হিসাব করবা? তোমার কয়জন লোক খাবে, আত্মীয় স্বজন আছে কিনা, তাই না? কয় পট চাল দিতে হবে এটা মা ভালো জানে, সে সব মানুষ হিসাব করে সে দিয়ে দিবে, দেখবে ভাত বেশি হচ্ছে না কম হচ্ছে না, মোটামুটি। এই যে মেজারমেন্ট করা, এটাকে বলা হয় স্পেসিফিকেশন। তার মানে শুধু প্রয়োজন জানালে হবে না, তাকে স্পেসিফাই করে বলতে হবে যে এতটুকু পরিমাণ ভাত রান্না করতে হবে। তার মানে আমার সফটওয়্যারের ক্ষেত্রেও যখন প্রবলেম আসবে, সেই প্রবলেম থেকে এরকম স্পেসিফাই করে বলতে হবে যে আমার যদি সিস্টেম রিকোয়ারমেন্টের কথা বলি, তোমার যদি ফাংশনালিটির ক্ষেত্রে বলি, কি কি ফাংশন কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে, এটা তোমাকে বলবে। যেমন একটা রিপোর্ট জেনারেট করবে তোমার সিস্টেম, কথার কথা, এটা হলো রিকোয়ারমেন্ট। কি কি রিপোর্ট জেনারেট করবে সেগুলো থাকতে হবে, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত, এগুলো তোমাকে কি করে দিতে হবে, স্পেসিফাই করে দিতে হবে। তাহলে এটা বলা হয় স্পেসিফিকেশন। এরকম ডেভেলপমেন্ট মানে এটা হলো কোডিং পার্ট। যখন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন হয়ে গেল, তখন হচ্ছে হলো সেই স্পেসিফিকেশনের উপর বেস করে, যেমন একটা হিউম্যানয়েড রোবট বললাম, তার নাক থাকতে হবে, কান থাকতে হবে, কান দিয়ে এই টাইপের শব্দ সে শুনতে পারবে, তারপরে চোখে এই টাইপের ইমেজ সে দেখতে পাবে, এই টাইপের কথা সে বলতে পারবে, এগুলো স্পেসিফিকেশন। তারপরে তোমার ডিজাইন টোটালটা মিলে কি করতে হবে, ডিজাইন করে স্পেসিফিকেশন যখন হয়ে গেল, ডিজাইন হয়ে গেল, তখন ডেভেলপমেন্টে যেতে হবে। তার মানে টোটাল মডিউল গুলো একসাথে কানেক্ট করে ইনস্টল করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। দেন ভ্যালিডেশন। ভ্যালিডেশন কি করতে হবে, মানে এটা টেস্টিং পার্ট মূলত, চোখ দেখতে পাচ্ছে কিনা, কান শুনতে পাচ্ছে কিনা, তার মানে আমি কোডিং ঠিকই করছি, সিস্টেম ডিজাইন ঠিক করছি, ইমপ্লিমেন্ট করে ফেলছে, কিন্তু চোখ আর দেখতে পায় না, ক্যামেরা কাজ করে না, তাহলে হলো না। এটা হলো ভ্যালিডেশন পার্ট। ইভালুয়েশনও এরকম। ইভালুয়েশন হলো তোমার আসবে মূলত একেবারেই কত পার্সেন্ট দেখতে পারে ঠিকই চোখ, 100টা ইমেজ দিলাম 100টাই ঠিকভাবে দেখতে পারে, রিকগনাইজ করতে পারে, নাকি 100টার ভিতর 50টা পারে 50টা পারে না। তাই কি হলো, এটা ইভালুয়েশনে দেখলাম যে তার আসলে দেখাতে পারে ঠিক, বাট দেখার অ্যাকুরেসি পার্সেন্টেজ হলো 50%। এই কয়েকটা প্রসেস আমাকে অবশ্যই ফলো করতে হবে যে কোনো টাইপের সফটওয়্যার যদি ডেভেলপ করি। আর এখানে বিভিন্ন ধরনের এসডিএলসি মডেল চ্যাপ্টার 2 তে আমরা দেখব। বিভিন্ন এসডিএলসি মডেল বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা প্রপার্টিজ থাকবে, এক একটা প্রবলেমের উপর ডিপেন্ড করে এক এক ধরনের এসডিএলসি আমরা অ্যাপ্লাই করব। ওকে, আজ এ পর্যন্তই। তোমাদের এই পর্যন্ত যতটুকু আমরা ডিসকাস করলাম, তোমাদের যদি একটু রিফ্লেকশন থাকে, এক দুজন একটু কথা বলতে পারো। বলো, কে বলবা? আরাফাত বলো। আরাফাত হোসাইন,
বলো। জি স্যার। বলো আজকের ক্লাসের একটা রিফ্লেকশন দাও। আজকের ক্লাসের রিফ্লেকশন বলতে স্যার আমরা শিখেছি যে কিভাবে একটা সফটওয়্যার কত টাইপের সফটওয়্যার মডিউল বানানো যায়, স্টুডেন্ট সফটওয়্যার, ইন্ডাস্ট্রিয়াল এজেন্ট সফটওয়্যার। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এজেন্ট সফটওয়্যার এবং স্টুডেন্ট সফটওয়্যারের মধ্যে স্যার ডিফারেন্স। তারপর হচ্ছে স্যার সফটওয়্যার প্রসেসিং মডেলস, অ্যাক্টিভিটিস, এগুলো সম্পর্কে স্যার পড়েছি আর কি। আচ্ছা, এখানে তোমার কাছে বেসিক একেবারে আনকমন কোনটা মনে হয়, যা আগে জানতাম না, নতুন করে এখানে আমরা এই করতে পেরেছি, ডিসকাস করেছি, এরকম কোনো পয়েন্ট কি তোমার কাছে মনে হয়েছে, নতুন মনে হয়েছে কিনা? স্যার আসলে সফটওয়্যারে সবকিছু নতুন মনে হচ্ছে, তার মধ্যে সবচেয়ে ইউনিক যেটা মনে হয়েছে স্যার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সফটওয়্যারের যে মডিউলটা বলেছেন স্যার, সেখানে মানে কিছু কিছু অ্যাক্টিভিটিস বলেছেন যেগুলো স্টুডেন্ট সফটওয়্যারে পার্থক্যের মধ্যে দেখেছি স্যার। সেটা হচ্ছে স্যার স্টুডেন্টরা মানে আমরা যেসব সফটওয়্যার ডেভেলপ এখন মানে শিখতেছি বা করব, তার সাথে মানে অনেক মানে বিশাল একটা পার্থক্য আর কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সফটওয়্যার, যেটা আসলে জানা ছিল না, অনেক ইউনিক মনে হয়েছে আর কিছু। গুড। আর কারো কিছু কমেন্টস আছে? নেই। ওকে, তার মানে আমরা ধরে নিয়েছি ক্লাস মোটামুটি বুঝতে পেরেছি, কি বলো? হ্যাঁ জি স্যার। মানে ক্লাসটা হলো প্রবলেম, যেটা আমার অতীত এক্সপেরিয়েন্সে সবার কাছ থেকে শুনছি, সবটাই প্রবলেম নেই, খুব বোরিং চলছে। ঠিক আছে, তোমরা এখনো কেউ বোরিং বলনি, সামনে যে বলবা কিনা এটা হলো একটা বিষয়, দেখা যাক, আমরা একটু কন্টিনিউ করতে পারি, কি বলো? স্যার বোরিং মানে হইলো ওই যে রুলস এন্ড টার্মস, তারপরে স্টেপ গুলো আছে, তো এই জন্য একটু বোরিং লাগে মনে হয়।